নমস্কার, ভোটের ক্যারাভানে আমি মৌপিয়া আপনাদের স্বাগত জানাই। ভোটের ক্যারাভান নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি কেন্দ্র থেকে কেন্দ্রে, এবং আজকে আমরা চলে এসেছি বান্দোয়ানে। পাহাড় জঙ্গলে ঘেরা বান্দোয়ান, শাল পলাশে ঘেরা বান্দোয়ান। যে বান্দোয়ান বললেই এখনো যে সময় বিস্তীর্ণ এলাকা জঙ্গল মহলের মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল, সেই সময়ের বিভীষিকাকে মনে পড়ায়। সেই বান্দোয়ান আমূল বদলেছে। সেই বান্দোয়ানের মানুষ তারা কি ভাবছেন, এই বান্দোয়ানে এবারের ভোটের ইস্যু কি কি, সাধারণভাবে যে সমস্ত ইস্যু রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে চর্চিত হচ্ছে, তারই বা কতটা প্রভাব পড়তে পারে, বান্দোয়ানে কিভাবে পড়তে পারে, এই সব কিছু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদীশ মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সুশান্ত বেশরা, সুশান্তবাবু এখানকার প্রাক্তন বিধায়কও, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রার্থী শীতেন মান্ডি, এবং রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিপ্লব চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন অডিয়েন্সে রয়েছেন সাধারণ মানুষ, বিভিন্ন দলের সমর্থকরা, তাদের কাছেও যাব। আমার সহকর্মী শওকত তাদের কাছে যাবেন, তাদের প্রশ্ন আমরা যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে এক এক করে প্রার্থীদের কাছে আসি যে এবার বান্দোয়ানে নির্বাচনের মূল ইস্যু কি কি। আমি প্রথম শুরু করি, আমার বাঁ পাশেই রয়েছেন জগদীশ বাবু। আমি জগদীশ বাবুকে দিয়েই শুরু করি। জগদীশ বাবু, বান্দোয়ান প্রথমেই আপনার কলকাতা টিভির পক্ষ থেকে আপনাকে এবং আপনার যারা সহকর্মী আছেন সবাইকে আমাদের বান্দোয়ানে আমরা স্বাগত জানাই। আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে বান্দোয়ানের ভাষা, বান্দোয়ানের কথা সম্প্রচার করার জন্য আপনি এই বান্দোয়ানকে বেছে নিয়েছেন এবং আমাদেরকে সঙ্গে ডেকেছেন। ধন্যবাদ জানাই আপনাদের কলকাতা টিভির সবাইকে। আজকে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা আজকের এই কার্যক্রম, কোন ইস্যুতে এই সময় বিভিন্ন রকম ইস্যু বিভিন্ন রকম দল বিভিন্নভাবে প্রচার করছেন, কিন্তু আমরা যেটুকু চাই, যেটুকু বলতে চাই, যে দীর্ঘদিনের যে অশান্তির বান্দোয়ান, যে অশান্তির জঙ্গলমহল ছিল, আমরা 2011 সালের পরবর্তী ক্ষেত্রে আজকে শান্তির বান্দোয়ান। আজকে আপনি রাত্রি 8টার সময় এখানে ডিবেটের প্রোগ্রাম করছেন এবং আপনি হয়তো রাত্রে কলকাতা ফিরে যাওয়ারও ভাবনা ভেবেছেন। এই শান্তির এবং এই নিরাপত্তার বান্দোয়ান আজকে যেভাবে উন্নয়নের বান্দোয়ান, এই বান্দোয়ানের জন্য আমরা গর্বিত এবং আমরা এই লক্ষ্যকেই, এই সমস্ত জিনিসকেই প্রচারে রেখে। আমি এখানে একটু আসি সুশান্ত বাবুর কাছে। সুশান্ত বাবু, আপনারা মূলত এই বান্দোয়ানে কোন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়তে যাচ্ছে? মূলত এখানে হচ্ছে যে 15 বছর ধরে আমরা শাসক দল দেখছি। এই বান্দোয়ান বিধানসভা এলাকায়, বিশেষ করে বান্দোয়ানে জগদীশবাবুর একটা নতুন কন্ট্রাকশন দেখাতে পারবেন না। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, প্রপার বান্দোয়ানের ড্রেনেজ যে অবস্থা, হসপিটাল আমি শেষ থাকার সময় 30 বেডেড থেকে আপগ্রেডের করে 60 বেডেড করা হয়েছিল, সেটা কোথায় গেল? আমি এখানে বিরোধী দলের বিধায়ক বলে এখানে হলো না, পার্শ্ববর্তী আমাদের বলরামপুর বাসগড়, সেখানে 30 বেডেড থেকে 60 বেডেড হসপিটালটা আপগ্রেডেশন হয়ে গেল। এখানে শাসক দলের কাছে আমাদের প্রশ্ন, এই বান্দোয়ানতে টোটাল হচ্ছে আমার 15টা হচ্ছে হাই স্কুল, তার মধ্যে হচ্ছে 3টে এইচএসসি স্কুল, প্রত্যেকটা স্কুল এটা হোস্টেল ছিল। অর্থাৎ আপনি বলছেন যে জগদীশ বাবুরা যে উন্নয়নকে সামনে রেখে নির্বাচনী লড়াইটা লড়তে যাচ্ছেন, সেই উন্নয়নের ভিত্তিটা নিয়েই আপনাদের প্রশ্নের জায়গা রয়েছে এবং সেটাকে আপনারা তুলে ধরতে চাইছেন। একদম, সেটাই আমরা বলতে চাই। ধন্যবাদ। আমি প্রথমে সবার কাছে একটু ছোট ছোট করে আসি। আমি আসি একটু বিপ্লব বাবুর কাছে। বিপ্লব বাবু, তো সকল দর্শককে নমস্কার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা দেখুন, বিগত 35 বছর সিপিএমের রাজত্ব এই বান্দোয়ানে দেখেছি, 15 বছর বর্তমান তৃণমূল সরকারের রাজত্ব দেখছি। ডেভেলপমেন্ট বলতে কি হয়েছে সেটা আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না। সবচেয়ে যেটা বড় এখানে দরকার আছে, এই বান্দোয়ান থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, পাশের রাজ্যে ঝাড়খণ্ড, এখান থেকে 20 কিলোমিটারের দূরত্বে ঝাড়খণ্ড আছে, সেখানে রুজি রুটির জন্য সকাল হলে পাড়ি দেয়। তাদের কোনো নির্দিষ্ট প্রকল্প গভর্নমেন্টের নেই। বিগত লকডাউন পিরিয়ডে দেখেছি এই বান্দোয়ানে ট্রিটমেন্টের জন্য, অক্সিজেনের জন্য মানুষের কি নাজেহাল অবস্থা হয়েছে। এই যে সাব ডিভিশনাল মানবাজার যে সাব ডিভিশনাল, সেখানে বিভিন্ন সাব ডিভিশনাল সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, কিন্তু এইখানে টানা পোড়ানোর কারণে আজকে এই সাব ডিভিশনাল কোনো হসপিটাল নেই। স্বাস্থ্য ব্যবস্থা দূর অবস্থা। আদিবাসীদের যে হোস্টেল ছিল
সেই হোস্টেল দীর্ঘদিন এই সরকার ক্ষমতা আসার পর বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো সবাই জানেন, বিগত 2019-এ এই বান্দোয়ান থেকে আমরা মানে এই ঝাড়গ্রাম লোকসভা থেকে আমাদের এমপি সাহেবকে জিতিয়ে আমরা এখানে একটা একলব্য স্কুল সেই তখন আমরা অনুমোদন করেছিলাম। দীর্ঘ টালবাহানাতে স্কুলটা হতে এখন যদিও হয়ে গেছে, কাজ দীর্ঘ টালবাহানাতে এত লেট হয়েছে, মাঝে লকডাউন পিরিয়ড পড়েছে, সেটা আমরা করাতে পেরেছি। কিন্তু একটা স্কুলে সেখানে 400 স্টুডেন্ট থাকতে পারবে সেই স্কুলে হোস্টেলে, কিন্তু 400 স্টুডেন্ট তো বান্দোয়ান বিধানসভায় 400 স্টুডেন্ট নেই। তো সরকার একটা প্রকল্প সুনির্দিষ্ট এই হোস্টেলগুলো খোলার একটা ব্যবস্থা করতে হবে এবং স্বাস্থ্যের উপর জোর দিতে হবে। আমি কোথাও রাস্তা রিপেয়ারিং করলে ডেভেলপমেন্ট বলে না। আমি আসবো, আমি শীতেন বাবুর কাছে আসি। শীতেন বাবু, আপনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে, কোন ইস্যুগুলোকে নিয়ে আপনি মানুষের কাছে যাচ্ছেন? ধন্যবাদ। আমি বান্দোয়ান এলাকার উপস্থিত প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা সমর্থক হিসাবে এসেছেন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম, জোহার, সালাম জানাবো। আমি শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের যে অভাব রয়েছে, আমাদের শিক্ষার অবস্থা, স্বাস্থ্যের অবস্থা, কর্মসংস্থানের অবস্থা খুব শোচনীয়। সত্যি আমাদের বেকার যে কোয়ালিফাইড ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, কবে চাকরি সংক্রান্ত পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে, কবে চাকরি পাবো। তাদের ছেলেমেয়েরা এই যে অভাবে ভুগছে, এই অভাবটা আমাদের কেন দূর হলো না? আমি এই জায়গাটা দিয়ে এবার বিশদে আসি। মোটামুটি ভাবে বিভিন্ন রাজনৈতিক দল তারা কি কি ইস্যুকে সামনে রেখে নির্বাচনে যাচ্ছেন সেটা সম্পর্কে একটা আন্দাজ পাওয়া গেল। আমি এখানে একটুখানি সুশান্ত বাবুর কাছে আসি। সুশান্ত বাবু, যেহেতু কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই এই চত্বরে আসা যাওয়া, বিশেষ করে যখন মাওবাদী সমস্যায় জর্জরিত এবং বান্দোয়ান এমন একটা জায়গা যেখানে থানা পর্যন্ত ছাড় পায়নি, থানার যিনি ওসি তিনি পর্যন্ত বলি হয়েছেন মাওবাদী হিংসার, সেই সময়ের যে যেটা একটু আগে জগদীশবাবু বলছিলেন, আমি যদি একদম অভিজ্ঞতা থেকে বলি যে সেই সময়ও রাতে আমরা ট্রাভেল করেছি, কিন্তু সেই সময় যে থমথমে পরিস্থিতি, সেই সময় যে দিকে এবং সবচেয়ে বেশি রক্ত যদি ঝরে থাকে সেটা ডেফিনেটলি আপনাদের যারা নেতাকর্মী তাদের ঝরেছে, সাধারণ নিরীহ গ্রামবাসীর ঝরেছে। সেখান থেকে এই যে বদলটা, যখন একই সঙ্গে আপনি গত 15 বছরের কথা বলছেন বা 2011 পরবর্তী সময়ে যে বান্দোয়ানে আমরা রাত 8টার সময় বান্দোয়ানের একটা জায়গায় লাইভ শো করছি, এটাও কি সেই সময় সম্ভব ছিল? এই যে মাওবাদী মুক্ত একটা পরিস্থিতি, এবং সেটা আজকে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি গোটা দেশ তখন জাস্ট 31শে মার্চ 2026-এর যে ডেডলাইন সেটা আমরা পেরিয়ে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে একটা বড় অ্যাচিভমেন্ট বলে আপনি ধরবেন না? এটা ঠিকই আপনি বলছেন, কিন্তু এটাও তো আমরা জানতে হবে আমাদের ছত্রধর মাহাতোকে, সুচিত্রা মাহাতোকে, আজকে যারা মাওবাদীর ফ্রন্ট লাইনে যারা কাজ করছিল, আজকে শাসক দলের নেতা, তারা এখন এসকর্ট নিয়ে গোটা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এই বান্দোয়ানে প্রপার এই ব্লকে 8টা অঞ্চল, এই ব্লকে আমাদের 12 জন কর্মী আমাদের শহীদ হয়েছে। পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রে 21 জন, গোটা জঙ্গলমহলটা যদি আপনি বলেন সেখানে হচ্ছে 427 জন কমরেড। সালকু সোরেনকে আমরা ভুলে যাইনি। সালকু সোরেনের গ্রামে আজকে লাল পতাকা উঠছে। কারা সেই সময় যুক্ত ছিল এটা আপনিও জানেন, আমিও জানি। মাওবাদীদের কারা সামনে নিয়ে আসছিল, আমি কোথায় থাকছি না থাকছি, তাদের মধ্যস্থকারী যদি না থাকতো এতজন সাধারণ নিরীহ মানুষ আপনি যেটা রক্ত বলছেন যেত যে না। সেই সময় পিসিপি এর যে নেতারা তারা বেশিরভাগই পরবর্তীকালে দেখা গেছে যে শাসক দলে তারা যুক্ত হয়েছে বা হওয়ার চেষ্টা করেছে, কিন্তু একই সঙ্গে আপনি শালকু সোরেনের কথা বললেন। হ্যাঁ, শালকু সোরেনের দেহ যখন ওই খোলা আকাশের নিচে চূড়ান্ত একটা অবমাননার মধ্যে, চূড়ান্ত একটা নৃশংসতার মধ্যে পড়ে রয়েছে, সেই সময় ওই গ্রামে আমি গেছি। আমার প্রশ্ন হচ্ছে যে সেই মাওবাদীদের যখন শীর্ষ নেতা এনকাউন্টারে খতম হয়, তখন কেন সিপিআইএম এর তরফ থেকে বিবৃতি দিয়ে সেটার সমালোচনা করা হয়? দেখুন, তো আপনাদেরই নেতা ছিলেন। সমালোচনা করা হয়েছে। কিষেনজির সাথে কে ছিলেন, তিনি কোথায় গেলেন, নাটক করে হচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে তিনি হচ্ছে আত্মসমর্পণ করলেন বা সিলিন্ডার হলেন। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের, শালবনী যখন ইস্পাত কারখানা উদ্বোধন করে ফিরে আসছিলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণের মাস্টার মাইন্ড মূল
খুব সম্ভবত আমি নাম উল্লেখ করছি না, ডিরেকশনাল মাইন, এবং হ্যাঁ। সেটা রাজ্যে প্রথম, মানে আমরাও ডিরেকশনাল মাইনের কথা শুনি প্রথম। ঠিক কনভয় উড়ে গেছে, সামনে পুলিশের গাড়ি ছিল, তারপর সে আজকে কোথায়? সেই ছেলেটা আজকে হচ্ছে পুলিশের ঘেরাটোপে বাড়ি এলেও তার আগে পিছু দুটো স্কট থাকে। যারা মূল হচ্ছে যে এই জঙ্গলমহলকে অশান্ত করা মূল কারিগর ছিল, আজকে তারা হচ্ছে শাসক দলের নেতা, ক্যাডার ইত্যাদি ইত্যাদি সবাই আমি আছে। এই প্রসঙ্গেই আসবো, এই প্রসঙ্গে ডেফিনেটলি আপনি খুব ভ্যালিড একটা পয়েন্ট তুলেছেন। আমি এখানে জগদীশ বাবুর উত্তর চাইবো, তার আগে ছোট্ট একটা ব্রেক আমাকে নিতে হবে। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের কারণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান বান্দোয়ান থেকে সরাসরি। জগদীশ বাবু, সুশান্ত বাবু একটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন তুলেছেন যে সেই সময় দাঁড়িয়ে যারা মাওবাদীদের ফ্রন্টাল অর্গানাইজেশনের একদম সামনের সারিতে ছিল, তাদের বেশিরভাগই তারা তো শাসক দলে যোগদান করেছে। ধন্যবাদ জানাই আমাদের সুশান্ত দাকে, উনি আমাদের এখানে বিধায়কও ছিলেন সেই সময়কালীন, আমাকে ঠিক এই দিকটাতে বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন দিদি, আমাদের মাওবাদী সমস্যাটা আমাদের দেশের মধ্যে উত্থান হয়েছে, জন্ম হয়েছে অন্ধ্রপ্রদেশে। ছত্তিশগড়, রাজস্থান, বিহার সর্বত্রই মাওবাদী আতঙ্কে এখনো ভুগছে। সবার আগে মনে করে দেখুন তো, ওই সমস্ত রাজ্যে কি এখনো তৃণমূল কংগ্রেস আছে? না না, প্রথমত হচ্ছে এরপর? এক সেকেন্ড, মাওবাদের ইতিহাস, মাওবাদী নাশকতার ইতিহাস, সেটা সম্পর্কে মোটামুটি ভাবে আমরা সবাই জানি। আমি তো জানি, আমি সেখানে ব্যক্তিগতভাবে গিয়ে কাজ করেছি দীর্ঘদিন। সেটা এখানে পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে যে এখানে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে মাথাচাড়া দেওয়া, এবং সেই সময় দাঁড়িয়ে শাসক দলের সঙ্গে তাদের নেক্সাসের অভিযোগ যে উঠেছিল, সেটা কি অস্বীকার করতে পারেন কি পারেন না? একমাত্র আমি ও কথাটা দিয়ে শুরু করছিলাম, ওই সমস্ত রাজ্যে যেমন আতঙ্কটা ছিল এখনো আছে, শেষ করতে পারা অনেক যায়নি। কমে গেছে, অনেক। একমাত্র 31 আমি আগেই বললাম 31 মার্চ 2026 যে ডেডলাইন ছিল, বাস্তারে কোণঠাসা মাওয়িস্টরা, বেশিরভাগ এনকাউন্টারে খতম হয়ে গেছে, সারেন্ডার করেছে বেশিরভাগ। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অনেকটাই ছন্নছাড়া। দিদি, আমরা আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকার মাওবাদী নিরসনের জন্য তাদেরকে সবাইকে ছত্রধর মাহাতো কে? মূল স্রোতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছেন। যেভাবে তারা অগণতান্ত্রিক পদ্ধতিতে বিপথে চলে গিয়েছিলেন, সেখান থেকে এই জায়গাকে শান্ত করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, তাদেরকে মূল স্রোতে, মূল রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে আসা, সেই রাস্তাটা তিনি করে দিয়েছিলেন। এবং তার ফলাফল এই সমস্ত রাজ্যে, সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য ছিল, সেই সমস্ত রাজ্য থেকে দেখুন সবার আগে পশ্চিমবঙ্গ মাওবাদী মুক্ত হয়েছে। শুধুমাত্র হাতটা বাড়িয়ে দিয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার, যে আপনারা মূল স্রোতে আসুন। এইটুকুই প্রয়াস। তাকে যদি কেউ বলেন যে এভাবে আমরা তাদেরকে প্রশ্রয় দিয়েছি, এটা তো কখনো নয়। আমি এখানে একটুখানি আসি বিপ্লব বাবুর কাছে। বিপ্লব বাবু, এই যে জঙ্গলমহল, মাওবাদী নাশকতার, মাওবাদী আতঙ্ক থেকে তার যে মুক্তি, তার যে সাপ মুক্তি, তার কৃতিত্ব কাকে দেবেন? যেটা জগদীশ বাবু বলছেন যে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার কৃতিত্ব দাবি করতে পারে না? 2011 থেকে, বিশেষ করে কিষাণজির এনকাউন্টারের পর থেকে আমরা আমূল একটা পট পরিবর্তন দেখেছি এই জঙ্গলমহলে। জগদীশবাবু যে কথা বললেন তার কথা অনুযায়ী একটু বলি, স্রোতটা কি শুধু পশ্চিমবাংলার জন্যই মাওবাদীরাকে মূল স্রোতে ফেরায় না? আরও তো অনেক রাজ্যে মাওবাদী ছিল। সেখানে 31 মার্চ আমার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি ডেডলাইন বেঁধে দিয়েছিল, এই মুক্ত করবো, মাওবাদী মুক্ত করবো। 2011 যখন আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা, সেটা মাওবাদীদের মুক্তাঞ্চল, প্রশাসন ঢুকতে পারতো না, দিকে দিকে রাস্তা কাটা, একের পর এক নাশকতার ঘটনা তারা ঘটাচ্ছে। সেটা জ্ঞানেশ্বরীর নাশকতা হোক, সেটা বান্দোয়ানে থানায় আক্রমণ হোক, একের পর এক। সেখানে দাঁড়িয়ে 2011 থেকে যে আমরা মাওবাদী মুক্ত, এই যে এখন যে পরিস্থিতি, যে অন্তত মাওবাদী আতঙ্কে কাউকে ভাবতে হয় না, কাউকে ঘরের মধ্যে বসে থাকতে হয় না, সেটার কৃতিত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও দাবি করতে পারেন না? দেখুন, এই বিষয়ে মাননীয় সুশান্তবাবু বলেই দিয়েছে পুরো বিষয়টা। আজকে জগদীশবাবু যে বিষয়টা বললো মূল স্রোতে ফেরানোর বিষয়, সেটা শুধু যদি পশ্চিমবাংলার বিষয় হতো সেটা মানা যেত। সারা ভারতবর্ষে মাওবাদী দমনে যে 31 মার্চ ডেডলাইন বেঁধেছিল, তার মধ্যে তো হয়ে গেছে। সেটা 2026-এর 31 মার্চ। দিদি, একটা কথা বলি, বিষয়টা হচ্ছে আজকে মাওবাদীদের পিছনে কোটি কোটি টাকা খরচা করছে এই জনসাধারণের টাকা, ট্যাক্সের টাকা।
তারাকে পাইলট কার্ড প্রোভাইড করছে, তারাকে হাই স্কুল জায়গায় রাখার ব্যবস্থা হচ্ছে। তো সেটা তো সরকার তো একটা অন্য পথে খরচা করছে। এটা তো অন্য রাজ্যে হচ্ছে না, পাশের রাজ্যে ঝাড়খণ্ড, সেখানে তো হচ্ছে না। ঝাড়খণ্ড কি মাওবাদী ছিল না? ছত্তিশগড়ে আজকেও মাওবাদী দমন চলছে, আজকেও ছত্তিশগড়ে সেখানেও চলছে। যারা মূল স্রোতে ফিরছে তাদের জন্য পুনা মার্গেম যে প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য ইনফ্যাক্ট একটা ক্যাফে খোলা হয়েছে, এখানে আপনি ক্যাফে আগে পান্ডুম বলে, যেখানে তাদের ট্রেনিং দিয়ে সেখানে তাদের কাজ করানো হচ্ছে। কাজ করাক সেটা ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই। তারাও বেকার বলেই তো মাওবাদী। বেকার কোন ধর্মে সেটা দেখার দরকার নেই, বেকার মানে বেকার, সেটা বিষয় না আছে। কিন্তু তার আগে যে হাই প্রোফাইল সিকিউরিটি যাদের পেছনে ঘোরানো হচ্ছে, পাইলট কার প্রোভাইড করা হচ্ছে, তো এটা তো জনগণের টাকাই যাচ্ছে। তো সেটা তো উদ্দেশ্য একটাই, এখানে সুশান্তবাবু পরিষ্কার করে দিয়েছে যে আজকে যারা মাওবাদী ছিল তারা আজকে কোথায়, একটু বিশেষ করে দেখুন। ছত্রধর মাহাতো দেখছেন, আর ছোট লেভেলও আছে, বড় লেভেলও আছে, যেখানে যেরকম আছে। এই বিষয়ে আর বেশি কিছু বলতে আমি চাইছি না, সেটা আপনিও খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি একটু শীতেন বাবুর কাছে আসি, যে শীতেন বাবুর এই সম্পর্কে কি মত? এই সম্পর্কে আমার পরিষ্কার মত, দেখুন, যুবক যুবতীরা যদি কর্মসংস্থান কাজ না পায়, সে শিক্ষিত হোক আর বেকার হোক, নিরক্ষর হোক আর সাক্ষর হোক, তারা কিন্তু বাঁচার তাগিদে কিছু না কিছু পথ বাঁচবেই। কিন্তু শীতেন বাবু, আপনি এটা বলছেন যখন, আপনি এমন একটা সংগঠনকে জাস্টিফাই করছেন যাদের হাতে আপনাদের গোটা ছত্তিশগড়ের গোটা নেতৃত্ব 2013 সালে নিকেশ হয়ে গিয়েছিলেন। তারপর আপনি দাঁড়িয়ে জাস্টিফাই করছেন যে যুবক যুবতীদের কাজ না থাকলে আর অনেক কিছু। হ্যাঁ, ঠিকই আছে, অনেক কিছু আছে, তাই তো। কিন্তু ছত্তিশগড়ে তো তখন আপনারা ক্ষমতায় হ্যাঁ, ছিলেন। ঠিকই আছে, মহেন্দ্র আমি কর্মার বলছি, হাত দিয়ে সালভা ঠিকই জুলুম আছে, তৈরি কিন্তু হয়েছিল। এই শুরু যে হয়েছিল কার হাত দিয়ে? মহেন্দ্র এই যে কর্মার হাত দিয়ে। দিনের পর দিন ছেলেরা হতাশ হয়ে যাচ্ছে। আমি বলছি না যে মাওবাদী করবে, তারা আমি বন্দুক বলছি না খুলে নেবে। বিকল্প পথ, হ্যাঁ ঠিকই আছে, বিকল্প পথ, কিন্তু এই 1500 টাকা দিয়ে তারা বিকল্প পথে কিভাবে বাঁচবে? এই যে যুবসাথী, তাদেরকে তো একটা নির্দিষ্ট একটা মাথার উপর ছাদ, বাবা মার উপর ভরণ পোষণের একটা তো রোজগার চায়। সেই রোজগারের ক্ষেত্রে তারা যদি নির্দিষ্ট কর্মসংস্থান না পায়, আমি বলছি না, আমি মাওবাদীকে কখনোই সাপোর্ট করছি না, কিন্তু আমাদের রাজ্য সরকার যিনি ক্ষমতায় থাকুন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য আমরা কর্মসংস্থান নিশ্চিত করতেই হবে আমাদেরকে। আমি আসবো এ প্রসঙ্গে, কারণ যখন দাঁড়িয়ে শীতেন মান্ডি এই কথাগুলো বলছেন, আমরা যদি দেখি যে দীর্ঘদিন পর আগামীকাল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, তার হাত দিয়ে এই রাজ্যের নির্বাচনের জন্য কংগ্রেসের ইশতেহার প্রকাশ হতে চলেছে। কি থাকে তাতে সেদিকে আমাদের নজর রয়েছে। এর পাশাপাশি আমরা আজকে দাঁড়িয়ে যখন এই ভোটের ক্যারাভান নিয়ে আলোচনা করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে তাদের কি হবে যাদের নাম এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। যে 60 লক্ষ যে অ্যাডজুডিকেশনে, তার মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 45% নামই তার মধ্যে বাদ গেছে। এবার সেই 45% অর্থাৎ 60 লক্ষের 45% মানে একটা হিউজ নাম্বার, 23-24 লাখ। সেই সংখ্যাটা যদি আমরা দেখি, সেই সংখ্যাটাকে যদি আমরা মাথায় রাখি, ট্রাইব্যুনাল প্রপারলি কাজ করতে শুরু করেছে কোনো কোনো জায়গায়, এবং আজকে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে আজকে এ নিয়ে মামলাও ছিল, দীর্ঘ হিয়ারিং চলে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে রাতে ফার্স্ট ফেজের যারা ভোটার, তাদের যে ভোটার তালিকায় সেটা ফ্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বড় অংশের মানুষ, তাদের বাদ দিয়েই কি এবারে নির্বাচন হতে চলেছে? এটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এ প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট ব্রেক তার আগে নিচ্ছি, ফিরে আসছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ভোটের ক্যারাভান নিয়ে আমরা রয়েছি বান্দোয়ানে। আমি বিপ্লব বাবুর কাছে এ প্রসঙ্গেই যাবো যে বিপ্লব বাবু, আজকে আর কয়েক ঘন্টার মধ্যে, আজকে মধ্যরাত থেকে প্রথম দফায় যে 152টা কেন্দ্রে ভোট হতে চলেছে, তার যে ভোটার লিস্ট সেটা ফ্রিজ হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে এত লক্ষ মানুষ তারা অনিশ্চয়তার মধ্যে, কারণ ট্রাইব্যুনালের কাজই এখনো প্রপারলি শুরু হয়নি। তার মানে আজকে রাতের মধ্যে যাদের নাম ক্লিয়ার হবে শুধুমাত্র তারাই ভোট দিতে পারবেন। তাই আমি ধরে নিলাম যে যদি ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওই 60 লক্ষের 45%, যেটা একটা হিউজ নাম্বার, তার মধ্যে যদি খুব কম করে হলেও কয়েক লক্ষ বৈধ ভোটার থাকেন, তাদের বাদ রেখে ভোট, সেই ভোটের বৈধতা থাকবে?
বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের বিষয়, এই বিষয়ে আমাদের পার্টিগতভাবেও আমরাও জানানো হয়েছে যে সম্পূর্ণ তালিকা আসার পর নির্বাচন প্রক্রিয়া করানো। তো আশা করছি যে ভোটের আগে হয়তো সম্পূর্ণ তালিকা পাওয়া যেতে পারে। নির্বাচন কমিশনে যেরকম কথাবার্তা শুনছি বা যা বাইট দিচ্ছেন ওনারা, তাতে বোঝা না না, যাচ্ছে- একদম নির্দিষ্টভাবে এটা বলে দেওয়া হয়েছে যে প্রথম দফার নমিনেশনের যে লাস্ট দিন, আজকে সেই দিনের মধ্যে যেগুলো ক্লিয়ার হবে তারা ভোট দিতে পারবেন। সেটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন যে বিষয় আছে, এটা নিয়ে আমরা রাজনৈতিক কোনো বক্তব্য দিতে চাইছি না এই বিষয়ে। আপনার রাজনৈতিক বক্তব্য মানে আপনারা এতদিন বলে এলেন শুরু থেকে আমরা যে এখনো এত বলছি। রোহিঙ্গাকে বাদ দেবো, এত অনুপ্রবেশকারীকে বাদ দেবো, আজকে বলছেন এই নিয়ে রাজনৈতিক বক্তব্য আমরা রাখবো না। এখনো বলছি যে অনুপ্রবেশকারীকে বাদ দেব। কজন অনুপ্রবেশকারী বাদ পড়েছে? আমরা এখনো বলছি, আজকেও দাঁড়িয়ে বলছি যে অবৈধ ভোটার বাদ দেব, মৃত ভোটার বাদ দেব। ঠিক আছে, আমরা এখনো বলছি, ওই জায়গায় আমরা আছি। কিন্তু এটাও ঠিক যে বিষয়টা পুরোটা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের আন্ডারে, এখানে কোনো রাজনৈতিক একটু বিষয় না জগদীশ আছে। বাবুর রেসপন্স নিই। জগদীশ বাবু, বিপ্লববাবু এখন নির্বাচন কমিশনের নামে দোহাইটা দিচ্ছেন, কিন্তু উনি মনে করে দেখুন, বোধহয় এসআইআর শুরুটার আগে শুভেন্দুবাবু প্রথম বলেছিলেন যে এখানে 1.5 কোটি রোহিঙ্গা আছে, তাদের নাম বাদ দিতে হবে। এটা ওনার বক্তব্য, এটা নির্বাচন কমিশন কিন্তু বলেনি, এটা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং আজকে উনি গা ঝাড়া দিচ্ছেন নির্বাচন কমিশনের উপর। দিদি আপনার সামনে দাঁড়িয়ে আছে, দেখুন এই তালিকাটা, এই তালিকা দেখুন, 10 জনের নাম একটা বুথে বাদ আছে, জীবন্ত দাঁড়িয়ে আছে, আপনার সামনে হাজির করে দিতে পারি আপনার সামনে সবাইকে, জীবন্ত দাঁড়িয়ে আছে। তারা কোথাকার, কোন রোহিঙ্গা দিদি? এসআইআরটা চাপিয়ে দিয়েছিলেন ওনারা। এসআইআরটা চাপিয়ে দেওয়ার পরে সাধারণ মানুষের কাছে গিয়ে রেমুনারেশন ফর্ম পূরণ করা, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাগজপত্র জোগাড় করে দেওয়া, তারা কোথায় ছিলেন? তারা কোথায় ছিলেন? তারা চাইছিলেন এতগুলো মানুষ বিপদের মধ্যে থাকুক, অনিশ্চয়তার মধ্যে থাকুক। দিদি আমাদের দিদি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর প্রক্রিয়া নির্বাচনের পরে করা হোক, একটা লম্বা প্রক্রিয়া। আসামে 6 বছর ধরে নির্বাচনী এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, 6 বছর ধরে চলেছে, তবুও 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যেখানে 12 লক্ষ হিন্দু মানুষের নাম গেছে, 7 লক্ষ মুসলমান মানুষের নাম গেছে। যেখানে 6 বছর এই নিশ্চয়তাটা দিতে পারেনি, সেখানে এই 6 সপ্তাহে কি করে ওনারা আমি সাহস সুশান্ত দেখালেন? বাবুর কাছে আসি। সুশান্ত বাবু, এই যে হিউজ নাম্বার, তারা জানেন না তারা কিভাবে ভোট দেবেন। যাদের কথা আপনি বললেন জগদীশ বাবু, তাদের কাছে পরবর্তীকালে যাব, তাদের অভিজ্ঞতাও শুনবো, তাদের এই মুহূর্তের আনসারটি। সুশান্ত বাবুর নাম্বারটা তো প্রচুর, এবং এটা তো কেউ বলতে পারে না যে এই 60 লক্ষ, যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। কারণ আমরা যদি দেখি নির্দিষ্টভাবে যে প্রার্থীরা, বিভিন্ন দলের যে প্রার্থীরা যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল, তাদের নাম সেটা উঠেছে। অর্থাৎ অ্যাডজুডিকেশনে থাকা নামগুলো যে সব অবৈধ এমন নয়। আমাদের কাছেও বহু মানুষ আপনাদের কাছে, আমাদের কাছে এসে বলছেন যারা বৈধ, যারা বহু দিন ধরে ভোট দিয়ে আসছেন, যারা প্রকৃত অর্থে এদেশের নাগরিক, তাদের নাম এই মুহূর্তে অ্যাডজুডিকেশনে বা তাদের নাম বাদ গেছে, ট্রাইব্যুনাল সবে ফাংশনাল হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আজকে প্রথম দফার ভোটার তালিকা, সেটা প্রথম দফার যে কেন্দ্রগুলি, তার ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি যেটা দেখলাম 60 লক্ষর মধ্যে 47 লক্ষ প্রায় নিষ্পত্তির মতন হয়েছে, এখনো প্রায় 13 লক্ষ বাকি আছে। এখন হিউজ ভোটার, যারা সেরকম হেভিওয়েট, বীরভূমে একজন তৃণমূলের সভাপতি, খুব সম্ভবত কাজল শেখ, নাম ধরেই বলছি একদম, উনিও ছিলেন নাই, ক্যান্ডিডেট আছেন, ওনার নাম চলে এসেছে। আমাদের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী সুশী পাঞ্জা, উনিও ছিলেন নাই। যারা হেভিওয়েট আমি দেখলাম তাদের নামগুলো ঠিক চলে আসছে। যারা গরিব বা খেটে খাওয়া মানুষ যারা বেঁচে আছে, কংগ্রেসের এক প্রার্থী, তারটা হ্যাঁ, জরুরি ভিত্তিতে যে ট্রাইব্যুনালে হয়েছে, গেছে, একটা তারটা ট্রাইব্যুনালে ক্লিয়ার হয়েছে। দিয়েছে। আসলে কি জানেন তো, এই যে এসআইআর বিজেপির উদ্দেশ্য ছিল পশ্চিমবাংলা যেন তেন প্রকারে বিহার মডেল করে আমাদের ক্ষমতায় আসতে হবে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন, আপনার খেয়াল আছে, আমি জীবিত থাকাকালীন কোনোদিন এখানে এসআইআর হতে দেব না। উনি এখন বেঁচে আছেন না কি আছেন, উনি সুস্থ থাকুন, আমি এই বিষয়টা আমি বলতে চাইছি। এই যে তৃণমূলের হচ্ছে খুব স্বচ্ছ ভাবমূর্তি, সেটা হচ্ছে যে মৃত ভোটার এবং ভুয়া ভোটার খুব পছন্দ। আর বিপ্লববাবু এখানে বলছেন, আরে ঘুষপেটিয়া কতজন আপনারা খুঁজে পেয়েছেন, রোহিঙ্গা কতজন খুঁজে পেয়েছেন। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনি তো কখনো বলছেন যে 1 কোটি 20 লক্ষ, 2 কোটি এইরকম রোহিঙ্গা আছে। সারা পৃথিবীতে যদি গুগলে সার্চ করেন, কত লক্ষ আছে আমাদের রোহিঙ্গা,
কত লক্ষ্য আছে? আজকে একটা খুঁজে পেয়েছেন? তারা হচ্ছে বহিরাগত। এই হিন্দু, এই মুসলিম, এই বাইনারি পলিটিক্স পশ্চিমবঙ্গে চলছে, এটা সবাই জানে। এখানে যারা অডিয়েন্স আছে এনারাও জানেন, আমরাও জানি কি হচ্ছে। মন্দির মসজিদ নিয়ে আজকে হচ্ছে রাজনীতি। মানুষের কর্মসংস্থান নিয়ে কথা হবে না? কে মন্দির করবে, কে মসজিদ করবে, তাতে আপনার আমার পেট চলবে? এত হাজার হাজার বেকারত্ব পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যখন যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে মার খাচ্ছে বাংলাভাষী বলে, বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের বডি আমাদের বিধানসভাতে ঘুরে আসছে। আপনারা বিজেপি করুন, যাই করুন, এই এলাকার, এই পশ্চিম বাংলার এই রাজনীতি সবার ঊর্ধ্বে তুলে ধরতে হবে, এই বাংলাকে বাঁচাতে, এই মানুষগুলোকে বাঁচাতে। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আসবো, আমি একটু শীতেন বাবুর কাছে আসি। শীতেন বাবু, এই যে এত সংখ্যক মানুষ, তাদের বাইরে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাদের বাইরে রেখে, এবং এটা বলছে এই কারণেই যে এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি, তাদের ধরে নেওয়া যেতেই পারে যেটা বড় অংশের মানুষ তারা আসলে বৈধ ভোটার, কিন্তু তারা এবার ভোট দিতে পারবেন না যেদিকে পরিস্থিতি যাচ্ছে। আমাদের একমাত্র এমপি ঈশা খান চৌধুরী মালদাতে ডিএম অফিস ঘেরাও করেছেন, আগে ভোটার তারপরে ভোট। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার ওনারা এসআইআর নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন, এদিকে ভোটেরও ঘোষণা হয়ে গেছে, ডেটও ঘোষণা হয়ে গেছে, এসআইআরও চলছে, সবাই একটা ভোট দিতে পাবো কিনা, ক্যান্ডিডেট হতে পাবো কিনা, কিন্তু যারা হেভিওয়েট তাদের নাম চলে আসছে। আমার এখানে একটা প্রশ্ন, আমরা তো দেখেছিলাম যে এসআইআর নিয়ে রাহুল গান্ধী তিনি সোচ্চার হয়েছিলেন এবং বিহারে 2 সপ্তাহ তিনি সেখানে টানা কর্মসূচি করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এসআইআর এর ক্ষেত্রে যে বিহারের পর যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, তার মধ্যে অন্যতম এই পশ্চিমবঙ্গ, এবং একমাত্র পশ্চিমবঙ্গেই আমরা দেখছি এত অনিশ্চয়তা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই হিয়ারিংয়ে ডাকা, এই জুডিশিয়াল অফিসারদের এনে অ্যাডজুডিকেশন, এত হিউজ নাম্বার, তাদের নিয়ে এরকম আনসার্টেনিটি। এখনো পর্যন্ত রাহুল গান্ধী বাংলার এই এসআইআর এর জটিলতা নিয়ে একটা কথা বলেছেন? এখনো পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গে এসে যেভাবে তিনি বিহারে 2 সপ্তাহ পড়েছিলেন এসআইআর নিয়ে, কেন? পশ্চিমবঙ্গে যেখানে আপনারা এত বছর পর 294টা কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন, কালকে মল্লিকার্জুন খার্গে আসছেন, দীর্ঘদিন পর আপনাদের প্রেসিডেন্টের হাত দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ হবে, সেখানে এত মানুষ সাফার করছেন, সেখানে রাহুল গান্ধীর এখানে আসা সেটা এক্সপেক্টেড নয়? না না, অবশ্যই, কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বেই আমাদের মালদা নেতৃত্বে তো ছিল। আপনার কি বিহারে কি রাহুল গান্ধীর নেতৃত্ব ছিল, রাহুল গান্ধীকে যেতে হয়েছিল? না, নাকি আসলে বাংলায় ফোকাস নেই? না না, বাংলার অবশ্যই ফোকাস আছে। এবং যখন এত মানুষ এসআইআর নিয়ে সাফার করছেন, কোথায় রাহুল গান্ধী? উনি আসেন নাই, কিন্তু ওনার কথা মতোই বাংলা নিয়ে উনি কি বলেছেন? আমরা বারবার বলছি, বাংলার এই পরিস্থিতি নিয়ে কি বলেছেন? আমরা তো বলছি আগে ভোটার। আমি মিস করে থাকতে পারি, আপনি আমায় বলুন যে এই বাংলায় এই যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে আনসার্টেনিটি তৈরি হয়েছে, রাহুল গান্ধী কোনো স্টেটমেন্ট দিয়েছেন? না, কিন্তু আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে পশ্চিমবাংলায় এই যে প্রতিবাদটা, যে প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোটার লিস্টে নাম থাকুক, তারপরে ভোট হোক, এটি আমাদের ইস্যু ছিল। আমরা একদম 11 আওয়ারে আমরা 294টা বিধানসভার ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। আমাদের এখন এই যে বলছি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এসআইআর নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন, কখনো বলছেন আমি এসআইআর হতে দেব না, কখনো আবার এসআইআর এর নামে প্রতিবাদ হচ্ছে, আবার আমি থাকলে এসআইআর হতে দেব না। এই যে ঝামেলা, এই ঝামেলাগুলো সত্যি আমাদের সাধারণ পাবলিকগুলোকে, আমরা যে বাবা মার 4টার বেশি সন্তান আছে, তাদের প্রত্যেকেরই এসেছে। আবার কারো বিকাশ চন্দ্র, এই চন্দ্রটা একটু দূরে আছে, তাকেও ডেকেছে। তো আমার এখানে বিপ্লব বাবুর কাছে প্রশ্ন আছে, বিপ্লব বাবু, আমরা কেউ চাই না যে অনুপ্রবেশকারী তারা অবৈধ অনুপ্রবেশকারী তারা ভোটার লিস্টে থাকুক, আমরা কেউ চাই না যে অবৈধ ভোটাররা তারা ভোট দিন। সেখানে দাঁড়িয়ে আজকের যে পরিস্থিতি, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে আসলে আপনারা ঘুরপথে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছেন, এবং যেটা করতে গিয়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারের ভোটাধিকার এই মুহূর্তে প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে, এই অভিযোগ অস্বীকার করতে পারেন? প্রথম কথা হচ্ছে, আপনি দেশের মধ্যে যেখানেই কোনো জঙ্গি যোগ, তার সূত্র কিন্তু বাংলা, এটা আপনাকে মানতে হবে। সারা দেশে জন রাজ্যে জঙ্গিরা যা নাশকতা ঘটাচ্ছে,
তার মূল স্রোত হচ্ছে বাংলা। এক সেকেন্ড, এই যে এখানে যারা রয়েছেন, যাদের এক সেকেন্ড প্রথম কথা, ওনাদের মতন আমিও বিচারাধীন, ওনাদের মতন বিচারাধীন? আমি বিচারাধীন ছিলাম, আমার ফাইনাল লিস্টে নাম এসেছে, আমি নিজে বিচারাধীন ছিলাম, তাহলে আমি নিশ্চয় নই? আমি বিপ্লব বাবু, ভারতীয়। এনারা ঠিক আছে? ডিলিটেড জীবিত আছেন, ডিলিটেড। বলি এবার, এইবার আজকে যে এই প্রক্রিয়া করছে কিন্তু সব রাজ্য সরকারের অফিসার, এটা আপনাকে মানতে হবে। এখানে কিছু জল ঘোলা ঢোকানোর জন্য মাননীয় সিএম বলেছিলেন, যেটা আমার সুশান্ত দা বললো, যে আমি বেঁচে থাকতে এখানে এসআইআর হতে দেব না। এসআইআর কে কিভাবে ঝামেলা একটা পাকাবে তার এটা চক্রান্ত। এই অফিসাররাকে দিয়ে কাজ করিয়ে ডিলিটেড করে, এটা একটা চক্রান্ত, এটা অন্য কিছু না, এটা একটা চক্রান্ত, আর কিছুই না। এটা এখানে আমাদের পুরুলিয়াতে হার্ডলি যদি হয় 2-4টা গ্রাম আছে যেখানে বাইরের লোক এসে বসবাস করে, সেখানে কিন্তু বান্দোয়ানে হয়তো প্রপার বান্দোয়ানে কিছু লোক বাইরের লোক ঢুকে আছে, বাকি কিন্তু কোনো গ্রামাঞ্চলে নেই। তারপরে যদি এসে থাকে সেটা এটা চক্রান্ত। একজনও ন্যায্য ভোটার, তাকে যদি হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়, তার নাগরিকত্ব, একজন বৈধ নাগরিক, তার নাগরিকত্ব যদি তার রাষ্ট্রের কাছে কোয়েশ্চেন হয় ফর নো রিজন, দিদি, সেটা তিনি কখনো সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন? সেটার দায়টা সেটা আপনাদের কাঁধে এসে পড়বে না? দেশের সাথে আমাকে 1বার 2বার 3বারও কাগজ দেখাতে হবে, কারণ আমরা আজকে বিভিন্ন জায়গায় লাইন নিয়ে বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা নিতে গিয়ে দিনের পর দিন লাইন দিতে হয়, সেখানে এটা দেশের স্বার্থে আমরা দেখাবো, তাহলে যদি দেখাতে আমরা রাজি আছি। দেশের স্বার্থে যদি এরকমটা হয়ে থাকে যে আসলে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ভোট দিয়েছেন এবং তার দ্বারা 2024-এ আপনাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাহলে তো প্রধানমন্ত্রী পদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠে যাবে। দেখুন, আসবো এই একটা ছোট্ট ব্রেক, আমাদের প্রধান, ছোট্ট একটা ব্রেক আমাকে তার আগে নিতে হবে। ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। নাম বাদ গেছে এরকম কয়েকজন উপস্থিত রয়েছেন, যাদের কথা একটু আগে জগদীশবাবু বলছিলেন। আমার সহকর্মী শওকত আছেন, আমি একটুখানি বলবো শওকতকে তাদের কথা একটু শুনতে, প্লিজ। কি নাম আপনার? আমার নাম সুকুলাল সিং। সিরাজ? সুকুলাল সিং। সুখলাল সিং। আপনার কি নাম বাদ গেছে? ওই মাইকটার অডিওটা লাগবে তো। হ্যাঁ, বাদ গেছে। কি হয়েছে একটু বলবেন? ওইটা তো ম্যাম মানে ঠিক জানি না, এর আগে তো ঠিকই ভোট দিয়ে আসতেছিলাম, আর এবারে মানে ডিলেট দিয়েছে। কত বছর ধরে ভোট দিচ্ছেন আপনি? 2006 থেকে ভোট দিয়ে আসছি। 2006 থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ। আর আপনাকে কি হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছিল। হ্যাঁ, ডকুমেন্টস দিয়েছিলেন আপনি কিছু? ডকুমেন্টস দেখা হয়েছিল। কি ডকুমেন্টস দিয়েছিলেন? ডকুমেন্টস ধরুন আধার, ভোটার ছিল, কাস্ট ছিল, ওই বাবার জমির। তারপরও যখন লিস্ট বেরোলো আপনি দেখলেন যে আপনার নাম নেই, ডিলিটেড। হ্যাঁ। তো এখন কি ট্রাইব্যুনালে যাবেন আপনি? এখন কি ট্রাইব্যুনালে যাবেন? আমি এটাই বলছি যে কি করবেন এরা। ঠিকই প্রান্তিক মানুষ, সুখলাল সিং এর মতো যে প্রান্তিক মানুষটা, ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পারছি। শওকত এদিক, যে সুখলাল সিং এর মতো মানুষ 2006 থেকে ভোট দিয়ে আসছেন, তার নাম ওঠেনি, এবং আমি বুঝলাম যে ট্রাইব্যুনাল শব্দটা আমার কাছ থেকে প্রথম শুনলেন। প্রান্তিক মানুষ যারা, তারা কি করে এইসব বুঝবেন? তাদের কাছে হিয়ারিং এ গেছেন, এই যে অনিশ্চয়তা, হিয়ারিং এ ডাকছে। আমরা সাধারণ মানুষ যেটা বুঝি যে কোনো কারণে যদি এরকম একটা জটিলতার সৃষ্টি হয়, আমাদের হিয়ারিং এ ডাকা হয় ইত্যাদি, তখনই মনের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে যে পরিস্থিতিটার মধ্যে তাদের যেতে হচ্ছে। এর দায়টা কে নেবে বিপ্লব বাবু? দেখুন, এই প্রক্রিয়া বিষয় পুরোপুরি কাগজের উপর নির্ভর করছে, তো সেখানে হয়তো উনি কোনো কিছু কাগজ দেখাতে পারেনি, ঠিক আছে? না, যে আমরা জানি যে বলতে দিন না, যে নথিগুলোকে গ্রাহ্য করা হচ্ছিল তার মধ্যে কাস্ট সার্টিফিকেট আছে। হ্যাঁ, তাহলে সেটা উঠার কথা, কিন্তু উঠেনি কি তার খবর নিয়ে দেখতে হবে। এটা উঠে যাওয়ার কথা তো। এই যে হয়রানিটা, এই যে অনিশ্চয়তা। দেখুন, আজকে আপনার কাছ থেকে ওই জন্য উনি যখন ট্রাইব্যুনালের গল্পটা প্রথম শুনলেন, শুধু উনি না, আমরাও কিন্তু এই পশ্চিমবাংলায় যে 100+ বাচ্চার বাবা আছে,
এটাও কিন্তু আমরা এসআইআর প্রক্রিয়াতেই জানতে না 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 আমি টোটালি এগ্রি করছি যে এরকম ঘটনা আছে, দ্বিজেন মুখোপাধ্যায় এসে, স্বর্গত দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যান, কিন্তু তার দায় শুক্লাল সিং কেন নেবেন? কাউকে নিতে হবে না, কেন উনি নেবেন? কাউকে নিতে হবে না। আমার আপনি পার্টি যেটা বলছেন তার আমার দায় পার্টি শাসক। কথা দিয়েছে যে ট্রাভেলে যেতে হলে আমার পার্টি সহযোগিতা করবে, তাকে ট্রাভেলে নিয়ে যাবে, তার দায়িত্ব আমরা নেব। আমি এদিক থেকে একটা প্রশ্ন নেব প্লিজ। এদিকে কেউ কারো প্রশ্ন আছে? হাত তুলবেন প্লিজ। এই যে তোমার পাশেই যিনি রয়েছেন, হ্যাঁ বলো, বলুন। টিভিকে অভিনন্দন। আমি একটা বলতে চাইছি, যেটা দিয়ে আজ শুরু করেছেন আপনি এখানে, যে এক সময় বান্দোয়ান মাওবাদী থমথম পরিবেশ ছিল। আমি জানতে চাইছি, এখানে অনেকেই উপস্থিত আছে, সেই সময় সর্বদলীয় বৈঠক ডাকা হলে বিরোধীদের কতজন উপস্থিত থাকতো? এটা আমার কাছে প্রশ্ন। আমাদের সুশান্তদা বলছিলেন যে ছত্রধর মাহাতোর কথা, আমরা যদি বলি যে ছত্রধর মাহাতো না হয় অন্য জেলার কথা, কিন্তু তার রাজনীতিতে এখানে যদি আমরা দেখি অগরমরমের কথা, কোথায় যাবে? এখন তিনি কজন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান? রাত্রেবেলা মাওবাদী, দিনের বেলা তৃণমূল করে এখানে আমাদের 11 জন কমরেডকে শহীদ করেছে। আরেকটা কথা বলতে চাই, যদি শিক্ষা ব্যবস্থা আমি ধরি, আমাদেরকে এখানে জানতে চাই এক এক করে প্লিজ। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওবাদী নিয়ে, ধন্যবাদ আপনাকে। এদিকে কারো বক্তব্য রয়েছে? আরেকটা প্রশ্ন। এক সেকেন্ড, এক এক করে প্লিজ, যত বেশি সংখ্যায় মানুষ বলতে পারে। এইদিকে, একদম এদিকে বলুন। ধন্যবাদ। আজকের কলকাতা টিভি, আমি শুনতে পাচ্ছি না, সকাত একটু একটু সাইড হও। হ্যাঁ বলুন। ধন্যবাদ। আজকের কলকাতা টিভি বিভিন্ন, শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। আজকে কলকাতা টিভির মহপিয়াদিকে আমরা আজকে সরাসরি যাক শুনতে পাচ্ছি। সরাসরি আমরা বক্তব্যে আসুন। বান্দোয়ান এলাকার মানুষ খুবই মানে আজকে আমাদের ভালো লাগছে, Thank you. যাকে আমরা টিভির পর্দায় দেখি। Thank you. আজকের মূল বিষয় হলো এসআইআর, গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষেপে, তো সংক্ষেপে। এই সম্বন্ধে আমি বলতে চাই, পশ্চিম বাংলায় এই শুক্লাল বাবুদের মতো সাধারণ মানুষের জন্য 1993 সাল থেকে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে, মানুষের সাথে খুব নিবিড় সম্পর্ক রেখে ন্যায্য দাবির জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে যেভাবে উনি প্রতিবাদ জানিয়ে এসেছেন, তার একমাত্র ভারতবর্ষের অন্যতম নেত্রী মমতা ব্যানার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অন্য আর কারো বক্তব্য আছে? এদিকে শওকত প্লিজ একটু ফলো করো যে আমি কি বলছি, এদিকে প্লিজ। নমস্কার দিদি। এই যে এসআর সম্বন্ধে আপনি যে কথাটা বললেন, আমাদের পশ্চিমবাংলা বাদ দিয়ে আর কটা রাজ্যে এসআর হলো বলুন তো? 11টা রাজ্যেতে, 11টা রাজ্যে কোনো জায়গায় এই ঝামেলা কিছু হয়েছে? এই বামফ্রন্ট শাসিত কেরালা, তামিলনাড়ু আছে, আমাদের এই মধ্যপ্রদেশ আছে, কোনো জায়গায় ইউপিতে হলো, কোনো জায়গায় ঝামেলা হলো না। ঝামেলা যত আছে পশ্চিমবাংলাতে। ধন্যবাদ। আমি প্রশ্নের পয়েন্টটা বুঝতে পেরেছি জগদীশ বাবু। এক সেকেন্ড, উনি যেটা বলতে চাইছেন, একটু আগে বিপ্লব বাবু যেটা বলছিলেন, যে আসলে গোটা বিষয়টায় এই এসআইআর ইস্যুতে যাতে কমিশন এবং বিজেপির প্রতি মানুষের ক্ষোভের জন্ম হয়, সেই জন্য আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলপন্থী বিএলও, এই শব্দবন্ধ তৈরি হয়েছে, তাদের দিয়ে এই রকম জটিলতা আপনারা ক্রিয়েট করেছেন। দেখুন, সুশান্তদা একবার শুরু করেছিলেন ঠিক একই রকম বলতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জীবিত থাকতে এসআইআর হতে দেব না। ওনাদের ভাষাটাও প্রায় একই রকম। এসআইআর প্রক্রিয়াটা যারা করছেন সেটা নির্বাচন কমিশন করছেন, যা হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি সংস্থা। সেই কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক যদি এতখানি প্রভাব বিস্তার করেন, তাহলে জ্ঞানেশ কুমার ইস্তফা দিয়ে দিন না। আসবো একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর আসছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান বান্দোয়ান থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান বান্দোয়ান থেকে সরাসরি। আমি আমার সহকর্মী শওকত আমার সঙ্গে রয়েছেন, আমি তার কাছে যাব। শওকত বলুন। দিদি বলুন। এখানে আমার জন্মস্থান,
এইখানে শ্বশুর বাড়ি, তার মধ্যে আমার যখন ভোট চলছে ভোট দিয়েই চলছি, তার মধ্যে ভোট আমার লিস্টি নেই। তাহলে দেখো কিরকম। কি নাম আপনার দিদি? আমার নাম রানী মাঝি। আপনি কতদিন ধরে ভোট দিচ্ছেন? ও যখন ভোট চলছে তখন দিচ্ছি। অনেক বছর ধরে। আপনাকে ডেকেছিল, হিয়ারিং এ ডেকেছিল, কাগজপত্র নিয়েছে আপনার থেকে? দিয়েছিলে, কিন্তু ভোটের লিস্টে নাম ওঠেনি। উঠে নাই। আমি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। এদিকে কারো কোনো বক্তব্য রয়েছে? আমি একটু শুনে নেব। হ্যাঁ, সকাত এদিকে চলে এসো, একদম এদিকে প্লিজ। আমার প্রশ্ন বিপ্লব দাকে, বিজেপির প্রতিনিধি, এটা লজিক্যাল প্রশ্ন। অমিত শাহজি বলেছিলেন 2021-এ ইসবার 200 পার, এসেছিল 77, এবার বলছেন 170 পাবোই, লানাই 170। তো সেই হিসাবে এবছর কত পাচ্ছেন, কটা সিট পাচ্ছেন? ধন্যবাদ। আপনার দলের মুখ্যমন্ত্রী স্বীকার করেছে এক ভোটে হলো ভবানীপুর জিতবো। সেখানে আমরা বলতে পারি কনফিডেন্সের সাথে যে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত হবে। কোন স্লোগান না, স্লোগান না, স্লোগান না, হাততালি ঠিক আছে, আজকে স্লোগান না, কোন যে দলের দলের সিএম কে বুথে নামতে হয় সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা জগদীশ বাবু। পার্টির যুব আবেগ এই বুথে নামিয়েছে। আজকে সিএম কে শুদ্ধ ভবানীপুরে বুথে পড়ে থাকতে হচ্ছে। এর আগে কোনোদিন দেখিনি, কোন সিএম কে দেখিনি যে তাকে বুথে পড়ে থাকতে হচ্ছে। একমাত্র এই পশ্চিমবাংলায় আজকে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে পায়ের তলে মাটি হারিয়ে গেছে। একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতারা ভারতীয় জনতা পার্টি জয়েনিং করছে। তার প্রতিফলন আমার পাশের টেবিলে বসে আছে আপনাদের দল থেকে জিতা জেলা পরিষদ মেম্বার, বর্তমানে বিজেপি নেতা কলেন্দ্রনাথ মান্ডি। আমি উত্তর নিই জগদীশ মাহাতোর কাছ থেকে। জগদীশ বাবু, এক সেকেন্ড, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। জগদীশ বাবু, উনি বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী ভূত অবধি নেমে যাচ্ছেন, এবারে ওনারা জিতবেন, সরকার গঠন করবেন। উনি বোধহয় জানেন না যে একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি পুরো সরকারটাকে জেলাতে নিয়ে আসেন, গ্রামে নিয়ে আসেন, পাড়ায় নিয়ে আসেন। এটা ওনাকে স্বীকার করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাটির নেত্রী, মাটির সঙ্গে থাকেন, মানুষের সঙ্গে থাকেন। ভবানীপুরে হারবে, নন্দীগ্রামে হারবে, লোডশেডিং এবারে হবে না দিদি, লোডশেডিং এবারে হবে না। এবারে প্রত্যেকটা গণনা কেন্দ্রে ডিজে লাগানো থাকবে, ডিজি থাকবে, লোডশেডিং হবে না। এই ডিজের মধ্যে কি কোনো প্রচ্ছন্ন হুঁশিয়ারি থাকছে? আপনাকে বলেই রাখি, 2021 নির্বাচনের ফলাফল বেরোনোর পর যেভাবে বিভিন্ন জায়গায় আমরা হিংসার ঘটনা দেখেছিলাম, সেখানে দাঁড়িয়ে ডিজে বার্তা কি বোঝাতে চাইছেন? ডিজে নয়, ডিজি। ডিজি মানে তো জেনারেটর। হ্যাঁ, জেনারেটর থাকবে দিদি, লোডশেডিং হবে না। জেনারেটর থাকবে। লোডশেডিং করিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। সুশান্ত বাবু হাসছেন, এক সেকেন্ড। সুশান্ত বাবু মিটি মিটি হাসছেন, আমি এটা সুশান্ত বাবুর কাছে আসছি। সুশান্ত না, বাবু। আমি দুজনের কাছে আমি বলতে চাই যে এই যে এসআইআর নিয়ে অত টানা পড়ে নানা রকম সমস্যার মধ্য দিয়ে আমরা এই দুটো দলকে কি জানেন তো মপিয়াদি, আলাদা করে দেখি না। গোডাউন একটা, অন্যান্য বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। তৃণমূল কোথার থেকে তৈরি হয়েছে সেটা আরএসএসরা ভালো বলতে পারে, বিজেপিরা ভালো সুশান্ত বলতে বাবু, পারে। এক সেকেন্ড। সুশান্ত বাবু, তাহলে তো সাপ্লাই লাইনটা আপনাদের দিক থেকেও যে খারাপ নেই। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, ইভেন আজকের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে অনিল বসুর ছেলে, তিনি আজকে বিজেপির ঠিক আছে, মঞ্চ আমি আলো করে মানলাম। বসে আছেন। আমরা মাঝে মাঝে কি করে জানেন তাপসী তো? মণ্ডল। ঠিক আছে, আমরা মাঝে মাঝে কি করে জানেন তো, ঘরটা বাড়িটা যদি একটু নোংরা থাকে তাই এটা সেটা ক্লিন করার জন্য ঝাঁটা ফাটা দিয়ে আমরা বাইরে বের করে দিই। আর এই দুটো দলেই হচ্ছে সেই ছাটমালকে নিয়ে রাজনীতি করে, এইগুলো আমাদের বার করে দেওয়া, অন্য কিছু নয়। বলে আজকে আমি জগদীশবাবুকে বলতে চাই, এই সারা প্রক্রিয়া আপনার সরকার, আমার সরকার, এখানের কর্মচারী, অন্যান্য জায়গা তো এই বিষয়টা উঠে না কেন? এখানে এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে সাধারণ নাগরিকদের নিয়ে। আজকে এখানে আদিবাসী সাঁওতাল দীর্ঘদিন ভূমিপুত্র, আমার পুরুলিয়া জেলা কাশীপুরে অধিকাংশ গ্রামে হচ্ছে সাঁওতাল পরিবার, তারা হচ্ছে হাও হাও করে কাঁদছে। এসআইআর এ নাম নেই, তাদের নাম কাটা গেছে, ডিলিট হয়ে গেছে। আর এই যে বিপ্লববাবু বলছেন না, এই যে আমাদের জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়ান, আরে ওনার পেটে তো আবার বিজেপির ছবি টুবিও লোগোটুকু পাওয়া যায়।
কি ব্যাপার বলুন তো, কোনো কিছু বুঝতে পারি না। উনি যা বাইট দেন না, তার আগে শুভেন্দুবাবু এখানে রাজ্য বলে দেন, এই এবার এটা হবে, এই এবার ওটা হবে। তার মানে লিঙ্কটা কোথায় বলুন না? উনি বলার আগে রাজ্যের এখানে বিজেপি নেতারা বলছেন। আরে এইরকম প্রতিশ্রুতি শীতেনবাবুর কাছ 4 থেকে এই তারিখের সম্পর্কে পরে মতামত বিপ্লব নিই। বাবুদেরকে খুঁজে পাওয়া যাবে না, কাউন্টিং এর পরে আর খুঁজে পাওয়া যাবে না, এটা আপনাকে বলে আমি রাখলাম আসি, আজকে। আমি শীতেন বাবুর কাছে আসি। শীতেন বাবু, এই যে গোটা বিতর্ক যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে হুঙ্কার দিচ্ছেন বিপ্লব বাবুরা, একদিকে জগদীশ বাবুরা, একদিকে সুশান্ত বাবু বলছেন যে ফলাফলের পর বিপ্লব বাবুদের আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা বহুদিন পর 294টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো এই বান্দোয়ানে আপনারা সত্যিই ছাপ ফেলতে পারবেন, জামানত বাঁচাতে পারবেন? জামানত বাজেয়াপ্ত হবে কিনা সেটা 4 মে বলবে, কিন্তু তার আগে আমি বলবো, এইদিকে আমার বিজেপি প্রতিনিধি বিপ্লব ভাইকে বাধা থাকে, উনি সিএমকে দোষ দিচ্ছেন। তো আমরা 2014 পর থেকে ডেলি প্যাসেঞ্জার হিসেবে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসবেন কেন? ওনাকে তো দেশ চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো রাজ্য দখল করার জন্য দেওয়া হয়নি। যেখানে যেখানে প্রচারে যাবেন না একজন? না, তো দেশ ছেড়ে, দিল্লি ছেড়ে প্রচারে যাবেন না? যাক, ঠিকই আছে। এর আগে তো আমরা এটা কোথায় লেখা রয়েছে না যে না না প্রধানমন্ত্রী ঠিক হলে আছে, তিনি প্রচারে যেতে পারবেন এর না? আগে তো আমরা দেখিনি এই প্রধানমন্ত্রী যে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার। তাহলে আমি বলছি ঠিকই আছে, প্রচার করুক, রাজ্য জিতুক, পাবলিকের মন জিতুক, কিন্তু এই যে এসআইআর এর নামে এই শুক্লাল সিং এর মতো আমাকে যদি বলা হয়, আচ্ছা, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী শুনুন, বাংলায় শুনুন, প্রচারে না, আসবেন না বলে নরেন্দ্র মোদী, অমিত শাহ আসবেন কখনো না, আমি এটা কে বলছি না। বলে দিল? আমি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আসুক বা না আসুক, জাতীয় কংগ্রেস 294টায় লড়ছে এবং ভালোভাবে লড়ছে। এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যে যুযুধান লড়াই, মানুষ স্পেস খুঁজে পাচ্ছে না, কাকে বাঁচবো, কোথায় যাব, এই যে তু মে ইনি বলছেন সিএম ভবানীপুরে হারবেন। আরে বাবা, হারুক না, তাতে কি যায় আসে, আপনারা তো জিতবেন। তাহলে আমি বলছি, এই যে শুক্লাল সিং এর নামটা আমাকে যদি বলা হয়, শীতেন মান্ডি আপনি এসটির প্রমাণ দেন, আমি তো এসটি সার্টিফিকেটটা শো করব, বাবার দলিলটা শো করব যেখানে সাঁওতাল লেখা আছে, তাতেও যদি আমার নাম বাদ যায়, তাহলে আমি কি অপরাধ করেছি? তো আমি আজ এখানে- ভারতবর্ষ স্বাধীন হয়ে 79 বছর পেরিয়ে গেল, যদি আমাকে চিন্তা করতে হয় ভারতবাসী হিসাবে কি প্রমাণ দেব, তাহলে দেশটা কোথায় গেছে দিদি বলুন? খুব valid আমরা point. কাকে তো সার্ভ করবো? খুব ভ্যালিড হ্যাঁ? পয়েন্ট। এক সেকেন্ড বিপ্লব কাকে বাবু, দোষারোপ করবো বলুন? এক সেকেন্ড বিপ্লব বাবু, আজকে স্বাধীনতার এত বছর পর দাঁড়িয়ে যখন আমরা ডেফিনেটলি আমাদের দেশ নিয়ে গর্ববোধ করি, আপনারা বলেন যে আপনাদের সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত বিভিন্নভাবে বিশ্বের মঞ্চে একটা জায়গা করে নিচ্ছে ইত্যাদি। আমার বক্তব্য যে ঠিক আছে, আমি ছেড়ে দিলাম হয়তো কিছু কংগ্রেস মনোভাবাপন্ন, কিছু বাম মনোভাবাপন্ন, কিছু তৃণমূল মনোভাবাপন্ন সেটা মনে নাও করতে পারেন, কিন্তু তার বাইরে আপনাদের সমর্থকরাও রয়েছেন, তারা মনে করেন, সাধারণ মানুষের একাংশ মনে করেন আজকে যখন স্বাধীন ভারতে তাদের নাগরিকত্ব নিয়ে তারা নাগরিক কিনা এটা প্রমাণ দেওয়ার জন্য তাদের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে, তাদের প্রতি সুবিচার হচ্ছে। প্রথম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আমার কংগ্রেসের দাদা শীতলদার প্রশ্নের একটু উত্তরটা দিই। উনি বলছেন প্রধানমন্ত্রী এতবার আসছেন কেন? ওনাদের মাননীয় গান্ধী পরিবারের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, ওনাদের বাংলার প্রতি একটা অ্যালার্জি আছেন, যেটা ওনারা কোনোদিনে নিতে পারছেন না। বাংলাতে ঢুকলে চুলকানি শুরু হয়ে যাচ্ছে কংগ্রেসের। আর রাহুল গান্ধী নাম শুনে বিজেপি গোটা থরহরি কম্পমান। রাহুল গান্ধী এই যে বারবার বলছে সংবিধান চুরি হচ্ছে, মাঝে আমি বলিনি, আপনি কেন বলছেন? বলছি তো, আমাকে বলতে দেন। আপনি বলছেন যে গান্ধী আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। রাহুল গান্ধী আমার প্রধানমন্ত্রী বাংলার প্রতি প্রেম আছে। রাহুল গান্ধী আপনার প্রধানমন্ত্রী ঘুম আমার কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বাংলার মাটিতে আপনি 2000 হাঁটু গেড়ে প্রণাম করে। 2029 আমার সালে প্রধানমন্ত্রী দেব দেবতাকে মানে। হ্যাঁ, বাংলায় ওই মা জন্য দুর্গা মানুষকে- পূজার উদ্বোধন করতে আসে আমার স্বরাষ্ট্রমন্ত্রী। না আমার প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে, আমার প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মানে। আপনার কংগ্রেস মানতে পারে না, তার জন্য বাংলায় আপনাদের দিদির সাথে কংগ্রেসের চুপি এক সেকেন্ড, সেটা কি না এখানে দিদিকে শেল্টার দিতে হবে আর ওখানে মনোবল ঠিক রাখতে হবে। আজ আপনার কংগ্রেসের থেকে
দিদিকে সুপ্রিম কোর্টে লড়াই কে দিচ্ছে? আপনার কংগ্রেসের বিপ্লব বাবু, মন্ত্রী এক দিচ্ছে, সেকেন্ড থামতে বললে কংগ্রেসের থামতে হবে। ক্যাবিনেট আমি মিনিস্টার বললাম দিচ্ছে, তো। বিপ্লব বাবু, থামতে আপনাকে বললে এটা মানতে থামতে বাধ্য। হবে, থামতে বললে। এটা জনগণের না, না, কাছে বিপ্লব, পরিষ্কার আছে। বিপ্লব, এক সেকেন্ড বিপ্লব বাবু থামতে বললে থামতে হবে, শীতেন বাবু থামতে বললে থামতে হবে। সুশান্ত বাবু কিছু বলতে চান? সুশান্ত আচ্ছা বাবু। বিপ্লব ভাই, একটা কথা আমি জিজ্ঞাসা করি, এক এক আমাদের করে দেশের আমি থামতে বললে প্রধানমন্ত্রী, থামতে হবে। একটু মন দিয়ে একটু শুনুন প্রশ্নটা। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি কি কাগজ দেখাবেন? সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের, তার মধ্যে 12টা রাজ্যে এই যে এত এসআইআর নিয়ে আপনাদের এত যে মানে অ্যালার্জি, যে ঘুষপেটিয়া, রোহিঙ্গা ইত্যাদি বহিরাগত, আচ্ছা দেশের প্রধানমন্ত্রী কি কাগজ দেখা যায় না? উনি কি দেশের নাগরিক নন? এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন খুব ভালো হবে। একদম ওনারও যা অধিকার, এখানে যারা বসে আছেন যাদের নাম গেছে তাদেরও তাই জায়গা। উনি দেখাবেন না এটা তো কথা নয়, উনার না, নাম না, আমার এসেছে, আমার ওনাকে simple দেখাতে প্রশ্ন। হয়নি। আমি আরো সহজ করে প্রশ্নটা করি। লাস্ট লোকসভা ইলেকশন ফলাফল অনুযায়ী 12 জন সাংসদ আপনাদের রয়েছেন। তো এই সুখলাল সিংরা যদি বৈধ ভোটার না হন, সুখলাল সিং এর মতো মানুষরা, এদের ভোটে তো আপনাদের সাংসদ নির্বাচন হয়েছেন, আপনাদের সাংসদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠে যাবে। দেখুন বিষয়টা হচ্ছে যে লাস্ট এই যে আপনি বললেন যে 2024 লোকসভা ইলেকশন, আজকে বিভিন্ন রাজ্যে যে এসআইআর হচ্ছে সেখানে তো সবাই তো এই প্রক্রিয়াতে এখনই হচ্ছে। এর আগে কংগ্রেসের সরকার ছিলেন দেশে। আচ্ছা ভাই, আসামে হলো না কেন? আসামে হলো না কেন? আসামে হবে, এটা তো আমার আপনার পার্টির বিষয় না আছে, এটা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের বিষয় আছে। আসামে যখন নির্বাচন হবে আসামেও হবে নিশ্চয়ই। আমি জগদীশ বাবুর একটু মন্তব্য দিই। এক সেকেন্ড ওখান থেকে কথা না, নো সাইড টক। দিদি, আসতে ওখান থেকে কথা না। এই বিপ্লব বাবুর কথা থেকে বলছি, আপনি এখনো দিদি যে প্রশ্নটা করলেন তার উত্তরটা দিতে পারলেন না। আপনাদের প্রধানমন্ত্রী, যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু এই ভোটারদের ভোটের দ্বারাই নির্বাচিত। যে 12টা রাজ্যের এসআইআর চলছে, 12টা রাজ্যের কোথাও ভিন রাজ্য থেকে আইনজীবী এনে বিচার ব্যবস্থা বসাতে হয়নি, জুডিশিয়াল অফিসার এনে বসাতে হয়নি। সেখানেই তো বিপ্লব বাবুরা বলছেন যে আপনারা সেই জায়গাটা তৈরি কে করেছে? ওখানে কারচুপি করেছেন, যে কারণে মানুষের জন্য কথা বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন মানুষের, এই সমস্ত মানুষের কথা বলার জন্য। না না, এটা আপনি এটা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য, কালো চাদর ঢাকা দেওয়ার জন্য আপনার মুখ্যমন্ত্রী দিল্লিতে নাটক না ড্রামা করেছে। এক এক করে বিপ্লব, সুপ্রিম কোর্টে আমাদের পার্টির লয়ার, হ্যাঁ মুস্তামি বিবি, আমাদের পার্টির লয়ার, নামটা মনে পড়ছে না এখন, যাই হোক হ্যাঁ ওনারা ছিলেন, ওনারা মুভমেন্ট করেছেন। আর দিদি কি করেছেন, কালো একটা পরে ওখানে গেছেন, আর জাস্ট কিছুটা বলার পরে যখন বিচারপতিরা বলেছেন এটা পার্টির অফিস নয়। কিন্তু সুশান্ত বাবু, এটা তো মানুষের, এই যে সুখলাল সিং এর, এক সেকেন্ড ওখানে কোনো কথা না প্লিজ। এটা তো মানবেন যে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই বার্তাটা দেন, আমি যে ধরেও নিই যে সেটা কতটা এফেক্টিভ নয়, সেটা কোথাও আস্থা বর্ধন করতে, অর্থাৎ সুখলাল সিং এর মতো মানুষরা তারা যে একা নন, তাদের হয়ে একটা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি সুপ্রিম কোর্ট অবধি লড়তে প্রস্তুত, এই বার্তাটা অন্তত তাদের কাছে তো যায়। ঠিক বার্তাটা গেছে। আমাদের স্ট্যান্ডিং পয়েন্ট, আমাদের পার্টির লাইন, আমরা বলেছিলাম আগে কলকাতা কমিশনারের কাছে, মানে সিওর কাছে, আমরা বান্ডিল কলকাতা জেলা কমিটি ভুয়ো ভোটার, মৃত্যু ভোটারের তালিকা আমরা দিয়েছিলাম, এগুলো বাদ দিতে হবে। এটা তো প্রত্যেক বছর একটা প্রসেসিং এর মধ্যে থাকে, প্রত্যেকটা বুথে বিএলওরা আছে, তার মধ্যে যে হাজার লক্ষ ভুয়ো ভোটার, মৃত্যু ভোটার ইত্যাদি ভোটারগুলো রয়ে গেল কেন? আমি আসবো এটা হচ্ছে নির্বাচনের একটা কাজ করার জন্য, একটা নির্বাচনে ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান বান্দোয়ান থেকে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান বান্দোয়ান থেকে সরাসরি। সওকাত আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, আমি সওকাতকে বলবো দু একটা প্রশ্ন নিয়ে নিতে, খুব সংক্ষেপে। সওকাত, নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এসআইআর নিয়ে, তাতে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু প্রতি রাজ্যে আমরা যা লক্ষ্য করলাম, ঠিক বিধানসভার প্রাক্কাল নিয়েই এই এসআইআর একটা সৃষ্টি হয়ে যায়, যেখানে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে দেওয়া হয়, ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি হয়। এত রোহিঙ্গা, এত হিন্দু, এত মুসলিম, কিন্তু এক নিটফল জিরো। সবকিছু আলোচনা ভালোই লাগলো, কিন্তু আমরা বলতে চাইছি যেটা সামান্য বিধানসভা ভোট,
লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের কি হবে? ধন্যবাদ। তাদের নিয়ে প্রশ্ন খুবই করতে হবে। ভাইটাল প্রশ্ন, আমি এই প্রসঙ্গে আসবো। থ্যাংক ইউ। আমি এদিকে মহিলারা রয়েছেন, তাদের একটু বক্তব্য নেবো। সকাত প্লিজ একটু। একটু সাইড হও, আমি একটু ওনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি মাননীয় বিপ্লব বাবুর কাছে প্রশ্ন একটু জোরে রাখবো। বলবেন প্লিজ। হ্যালো। সকাত, আমি মাইকটা মাননীয় on আছে? বিপ্লব বাবুর কাছে প্রশ্ন হ্যাঁ। রাখবো যে আপনারা আগেরবার বলেছিলেন 15 লাখ টাকা 2 কোটি চাকরি, তো আপনারা কি এবারও নির্বাচন ইশতেহারে এটা রাখছেন? ধন্যবাদ, ধন্যবাদ। এক সেকেন্ড, ধৈর্য ধরুন। আমি কর্মসংস্থান নিয়ে ওভারঅল যাব। সামনের এই দাদার কাছে। সকাত, এই যে আপনি প্রশ্ন করতে চাইছিলেন তো? হ্যাঁ, আসবো পরের দফায় আসবো, দাঁড়ান একটু। আমি সংক্ষেপে। ডেভেলপমেন্ট সম্পর্কে একটা ছোট্ট হ্যাঁ? একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে সাইলেন্স। এক সময় এখানে সন্ধ্যের পরে সমস্ত বন্ধ হয়ে যেত, দোকানপাট, আসা যাওয়া এবং সমস্ত কিছু। আজ এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে সেটা হচ্ছে পর্যটন। যে এলাকাতে বোম ব্লাস্ট করে একটা আবাসনকে উড়ানো হয়েছিল, সেখানে আজকে মানে সবাই নির্ভয়ে ওখানে বাইরের থেকে থ্যাংক লোক ইউ, এসে থ্যাংক ইউ। হ্যাঁ। এদিকে ওই যে গ্রে শার্ট পরা দাদা। হ্যাঁ, আসছি, একটু ধৈর্য ধরুন, আসবো। হ্যাঁ, 2014 পর থেকে বিজেপি বাংলা দখলের জন্য বাংলাকে বহু বঞ্চনা করেছে। 100 দিনের টাকা আটকেছে, গরিব মানুষের ঘরের টাকা আটকেছে। কার টাকা আটকেছে? মমতা ব্যানার্জি না গরিব মানুষের টাকা আটকেছে? ধন্যবাদ। গরিব মানুষের টাকা আটকেছে। ধন্যবাদ। আজ এসআরের নামে হিন্দু মুসলমান করে আমাদের পুরুলিয়াতে মন্দিরের হনুমানের মাথা ভেঙেছে। দোষ কার ঘাড়ে চাপাচ্ছিল? মুসলমানদের ঘাড়ে। ধরা পড়েছে কারা? বিজেপির লোক। এক সেকেন্ড। সকাত, এদিকে এক সেকেন্ড, এক এক করে সংক্ষেপে। শুভ সন্ধ্যা। আজকে কলকাতা টিভিকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি আপনার বক্তব্য সংক্ষেপে আমি যে এসআইয়ের বিষয়টা প্রথম বলি, সম্ভবত বামফ্রন্ট আমল, এখানে পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমল ছিল, তখন আমাদের লোকসভাতে 2005 সালে আমাদের দিদিমণি নিজে স্পিকার ছুঁড়ে যেটা বলেছিলেন, হয়তো সবারই 2005 জানা আছে, 2005 সালে যেটা স্পিকার মুখে ছুঁড়ে মারিয়েছিলেন এসআইয়ের হওয়ার জন্য। যা এনারা বলছেন এনাদের ইস্যু, কিন্তু বর্তমান যে পরিস্থিতি চলছে এখানে এক দিদি বললেন, তার অ্যান্সারে বলি, এখানে যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে বেকারদের যে পরিণত করে দিয়েছেন, আজকে চপ ভাজতে বলছেন, ঘুগনি বেচতে বলছেন, বেকার হাজার বেকার পড়ে আছে। আজকে ধরুন আপনার এখানে উনি বলেন 15 লাখ টাকা, 15 লাখ কিন্তু আমাদের মোদী সরকার কিন্তু বলেনি, আমাদের ওখানে বলেছে। ধন্যবাদ আপনাকে। আমি বুঝেছি মোটামুটি ভাবে যেটা ঘোরাফেরা করছে, যে কর্মসংস্থান একদম সামনের সারিতে। একটা লাস্ট প্রশ্ন নিয়ে নেবো, লাস্ট বক্তব্য নিয়ে নেবো প্লিজ। যে কোনো একজন নিজেদের মধ্যে টস করে নিন ভাই। হ্যাঁ, 2016 সালে মমতা ব্যানার্জি বান্দোয়ানে এসেছিলেন। উনি ছো এবং তীরন্দাজিদের উদ্বোধন করে গেছিলেন, যেটা ছো এবং একাডেমি আর কি। ছো এবং তীরন্দাজি একাডেমি। চরিন্দা ছো না। হ্যাঁ, তো উনি তো ঘোষণা করে গেছিলেন, তো ইনি কবার বিধায়ক থাকার ফলে বান্দোয়ানে আমাদের ওইটা কার্যকর হবে। এক কোমর পাঁচিল উঠে আছে, কিন্তু সে কাজটা থমকে আছে। তাহলে কতদিন কবার বিধায়ক থাকার পরে সেই কাজটা শুরু হবে? ধন্যবাদ। আমি এই সবকটা প্রসঙ্গ নিয়ে আসব। বান্দোয়ানের কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কানেক্টিভিটি, সব প্রসঙ্গে আসবো। তার আগে ছোট্ট একটা ব্রেক নেব। ব্রেকের পর এই প্রসঙ্গগুলো নিয়ে আসছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরিলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান বান্দোয়ান থেকে সরাসরি। আমি জগদীশ বাবুর কাছে আসি। জগদীশ বাবু, আপনারা 15 বছর ক্ষমতায় রয়েছেন। ডেফিনেটলি আমরা শুরুতে যেটা আলোচনা করছিলাম, যে অবশ্যই সেই সময়ের যে মাওবাদী সন্ত্রাস, তার থেকে মুক্ত হয়েছে, আপাতভাবে ডেফিনেটলি রাস্তা হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু এই জায়গার যে প্রবল সম্ভাবনা, আমরা যদি দেখি যে যেভাবে একদম ঢিলছোড়া দূরত্বে হচ্ছে ঝাড়খণ্ড, কিছুটা দূর গেলেই হচ্ছে ওড়িশা সীমান্ত, এখানে যে কানেক্টিভিটি এবং সেই কানেক্টিভিটিকে এনশিওর করে যে প্রবল একটা সম্ভাবনার জায়গা এখানে রয়েছে, সেটাকে কি এক্সপ্লোর করেছেন আপনারা? কেন এখান থেকে এখনো মানুষকে বাইরে কাজ করতে যেতে হবে? বিজেপি যেটা বলে এসছেন, বছরে 2 কোটি চাকরি ওনারা দেন, 2টো করে চাকরি দেন, আমরা বাকিটা পূরণ করে দেব, আমরা বাকিটা করে দেবো।
ডবল ইঞ্জিনের সরকার এলে আমরা প্রতিশ্রুতি পূরণ করব, কিন্তু আপনাদের মতন চাকরি দিয়ে চাকরি খেয়ে নিব না। কারণ এসআইআর এর নামে সুপ্রিম কোর্টে যে আপনার দিদিমণি লড়াই করতে গেছিল, সেটা কালো চাদরটা কিন্তু এসআইআর ঢাকানোর জন্য না, সেটা ছিল 26,000 চাকরিকে ঢাকানোর জন্য। বিপ্লব, এক সেকেন্ড। আমার প্রশ্ন, জগদীশ বাবু, আপনি তো শর্ত দিয়ে মানুষের ভোটে সরকার করতে পারেন না। যে নরেন্দ্র মোদী কি করবেন তাহলে আপনারা এই করবেন, এই শর্তে তো মানুষ আপনাদের নির্বাচিত করেনি 2011। দেখুন, এখানে বলি, এই শর্তে তো 15 বছর মানুষ আপনাদের সরকারে রাখেনি। আজকে নিয়োগ যদি বলেন, বিজেপি প্রার্থী মানে আমাদের যারা আছেন, বিপ্লব বাবু, ওনাদেরকেও বলে রাখি, দেখুন আমরা নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ চেষ্টা করি। ওনাদের মন্ডল সভাপতি যিনি আছেন, উনিও মনে হয় তৃণমূল কংগ্রেসের আমলেই চাকরি পেয়েছেন, ওনার চাকরি কেউ খাননি। কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আপনার সিভিক ভলেন্টিয়ার সহ শুরু করে স্পেশাল হোমগার্ড সহ শুরু করে পুলিশে ব্যাপক আমাদের নিয়োগ, বর্তমানে প্রাইমারিতে ব্যাপক নিয়োগ হয়েছে। নিয়োগ প্রক্রিয়া আমাদের চলছে, কিন্তু প্রশাসনিক জটিলতা, আইনি জটিলতাতে অনেক সময় ওনারা আমাদেরকে আটকে দেন। তাছাড়া আমাদের নিয়োগ প্রক্রিয়া অব্যাহত। আমি একটু জগদীশ বাবু বলেছেন যে এক এক করে প্লিজ, প্রত্যেকটা কথায় কথা বলা যাবে না। বিপ্লব, আমি আসবো আপনার কাছে, আমি প্রত্যেকটা ব্যাপারে আসছি, কিন্তু বাকি স্পিকাররা রয়েছে, তাদের প্রতিও আপনাকে রেসপেক্ট দেখাতে হবে। আমি সুশান্ত বাবুর কাছে আসি। সুশান্ত বাবু, আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, আপনি নিজে এখানের বিধায়ক ছিলেন। আপনি বলতেন ঠিকই যে আমরা দেখেছি যে এই শতকের প্রথম যে 11-12 বছর মাওবাদী সন্ত্রাসে দীর্ণ ছিল, কিন্তু তার আগে সত্যি কি পুরুলিয়া পর্যটন বলুন, শিল্প বলুন, কর্মসংস্থান বলুন, কানেক্টিভিটি বলুন, যে সম্ভাবনা পুরুলিয়ার রয়েছে, বান্দোয়ান এবং সংলগ্ন এলাকার রয়েছে, সেটার প্রতি আপনারা সুবিচার করেছিলেন? প্রথমে আমি বলি, আমাদের এই বান্দোয়ান এক কথায় একটা আন্দামান বলা হতো। এটা এখানে একটা বাক্য আছে, 12 নদী 13 খাল, তবে যাবে কয়লা পাল। আপনি যদি 77 আগে ধরেন, আমাদের পুরুলিয়া জেলায় আদিবাসী শিক্ষিত শিক্ষকের সংখ্যা ছিল 6 জন। এখানে বোরিং করে জল পাওয়া যেত না। গোটা পশ্চিমবাংলার যদি আমি ইন্ডেক্স যদি আমি দেখি, সেখানে খাদ্য ঘাটতি জায়গার থেকে আমরা প্রথম সারিতে চলে এসেছিলাম। আপনি ধান উৎপাদনে, আপনি হচ্ছে যে সবজি উৎপাদনে, আলু উৎপাদনে, সমস্ত কিছু, মাছ উৎপাদনে, এইটা জায়গা একটা ডেভেলপ, মানে একটা হচ্ছে ধারাবাহিক একটা প্রক্রিয়া। প্রথম মানুষের চাহিদা কি ছিল, যে এখানে হচ্ছে যে প্রথম খাবার, তারপরে হচ্ছে রাস্তা, ইলেকট্রিসিটি, মানুষের চাহিদা ধীরে 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 একটু বাড়ছে। কিন্তু একটা কথা কি হচ্ছে বলুন না, এই পঞ্চায়েতটা পশ্চিমবাংলা ছিল সারা ভারতবর্ষের মধ্যে একটা মডেল। তৎকালীন হচ্ছে প্রধানমন্ত্রী এখানে এসে ঘোষণা করেছিলেন 84 সালে যে সত্যি এখানে পশ্চিমবাংলায় একটা পঞ্চায়েত চলছে। আজকে পঞ্চায়েতেরা কোথায় নিয়ে গেছেন জগদীশ বাবুরা? এই যে পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, ওনারা বলছেন কি না এরা চুরি করেছে, আমরা টাকা দিতে চাই না, আর ইনারা বলছেন যে দেশের হচ্ছে বিজেপি সরকার আটকে দিয়েছে টাকাটা। এটা কি হচ্ছে জানেন, কানামাছি ভোবো। আমি যদি বলি এখানে জগদীশ বাবুর দল চোর হলে বিপ্লব বাবুর দল হচ্ছে ডাকাত, এর থেকে ভালো আমার কাছে বিশেষ বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলা ক্ষেত্রে সুশান্ত বাবুরা চিরকুট দিয়ে শিক্ষাটা দিয়ে গেছে তৃণমূলকে। প্রথমে তৃণমূল শিক্ষায়, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু লোক এসেছে, তারাই শুরুটা করেছিল। আজকে একটা বৃহৎ আকারে হয়ে গেছে, যেমন ক্যান্সার একটা রোগ, সেরকম তৃণমূলের মধ্যে এই দুর্নীতিটা এমন জায়গায় ঢুকে গেছে। আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি আর কাটমানি। আজকে যদি শুধু তৃণমূলকে দোষ দিই তাহলে ভুল হচ্ছে। এখানে তো সুশান্ত বাবুর প্রশ্নটা তুলছেন যে ঠিকই দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। হ্যাঁ, এক সেকেন্ড, বিভিন্ন কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা আসেন, সেটা 100 দিনের কাজ হোক, যাই হোক, সিবিআই, ইডি, এনআইএ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক আসছে, কিন্তু তদন্তের জালটা গোটানো হচ্ছে কোথায়? দেখুন দিদি, প্রক্রিয়াটা তো পার্টিগত না যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তরটা দেব। এটা তারা এজেন্সিকে আপনি জিজ্ঞেস করুন, তারা উত্তর দেবে। কিন্তু আমি এইটুকুই বলতে পারি যে পশ্চিমবাংলায় এই দুর্নীতিটা এই আকারেই হয়ে গেছে, যেমন ক্যান্সারকে কেমো দিয়েও আটকানো যায় না, একটা টাইমে পর ও ধ্বংস হয়ে যায়। তো সেই জায়গায় পশ্চিমবাংলা তৃণমূল আপনি কি মনে করছেন যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ব্যর্থ?
না কেন ব্যর্থ? ওনাদের কাজ করছেন, ব্যর্থ কিসের? আর কতদিন ধরে কাজ করবে? আজকে রাজ্যে তো বিভিন্ন তদন্ত রাজ্য সরকার পুলিশ করেছে, সেখানে তো তারা সুবিচার পায়নি বলে তো আজকে সবাই সিবিআই পিছনে ছুটছেন। তৃণমূলে ঘরের কেউ আক্রান্ত হলে আজকে দেখেছেন বীরভূমের বড়ডুই, তারাও কিন্তু কালকে কেন্দ্রীয় সংস্থা 2014 সালে, মানে নির্দিষ্টভাবে আমি বলতে পারি, প্রধানমন্ত্রীর মসনদে নরেন্দ্র মোদী বসার জাস্ট কয়েকদিন আগে, মে মাসেই, এক সেকেন্ড শুনুন, সারদার সিবিআই তদন্ত হয়, হ্যাঁ হলো, তদন্তের নির্দেশ হয়, আদালত নির্দেশ দেয়। আজকে 2026-এ বসে আছে। আপনি সারদা শুধু বলবেন না, কজনের কনভিকশন হয়েছে? সারদা শুধু বলবেন না, এখানে অনেকগুলো বলছি। আপনি সারদাটা দিদি পার্টিকুলার আনছেন কেন? এখানে রোজভ্যালিকে ডাকুন, রোজভ্যালিকে ডাকুন। আজকে রোজভ্যালি টাকা ডিস্ট্রিবিউশন চলছে, এটা আপনার চ্যানেলেও দেখিয়েছে, আপনিও বলেছেন এই বিষয়ে। আপনি পার্টিকুলার সারদাটাকে টানবেন না দিদি। যেসব সংস্থা দুর্নীতি করেছে তাদের সিম্পল প্রশ্ন, হ্যাঁ সিম্পল প্রশ্ন, প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। কতদিন লাগে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে? সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবেন, কিন্তু কিছু কিছু বিষয়ে ক্লিয়ারেন্স হয়েছে বলে আজকে রোজভ্যালির টাকা ফেরত পাচ্ছে মানুষ। এটা আপনার চ্যানেলেই দেখেছি আমি, রোজভ্যালিতে টাকা রিটার্ন করছে যারা তার একটা তালিকা। অভিযুক্ত, আপনি তো জানেন যে অভিযুক্ত আর দোষী সাব্যস্তর মধ্যে একটা তফাৎ আছে। আমি দিদি অভিযুক্ত আর দোষী সাব্যস্তর মধ্যে একটা তফাৎ আছে, একদম। সে দোষী সাব্যস্তটা কবে হবে? সেটা তো আমার ভারতীয় জনতা পার্টি তো তার রায় দিতে পারে না, তার জন্য মহামান্য আদালত খোলা আছে, যেখানে তৃণমূলে কোটি কোটি টাকা লয়ার লাগিয়ে লড়ছে, সেটা আমাদের জনগণের ট্যাক্সের টাকা, এটা কিন্তু তৃণমূলের টাকা না। এই যে বিরোধিতা করার জন্য লড়ছে। এক সেকেন্ড শীতেন বাবু, সুশান্ত একটু বিরত করে, শীতেন বাবু অনেকক্ষণ চুপ করে বসে আছেন, প্লিজ। শীতেন বাবু, আপনার কি মনে হয় যে পুরুলিয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কতটা ইউটিলাইজ করা হয়েছে এখনো পর্যন্ত? যদি পর্যটন বলুন, শিল্প বলুন, সেখানে আরো কি কি করা যায়? আমি একটু বলি, দুর্নীতি প্রসঙ্গ যেটা বলছে, ক্যান্সার কেমো দিয়েও সারানো যাচ্ছে না, তাহলে রোগীকে তো শেষ করে দিতে হবে। মানে কেমন ডাক্তার, কেমন কেমো, কেমন রোগ বোঝা যাচ্ছে না। তো আমরা তো ডাক্তারের কাছে যাই রোগটা সারানোর জন্য, কিন্তু কেমো দিচ্ছে, রোগী কিন্তু সারছে না। সিবিআই এনআই আসছে আর শেষ হচ্ছে না, তদন্ত কিন্তু শেষ হচ্ছে না। আপনি যেটা বললেন অভিযুক্ত আর দোষী কিন্তু সাব্যস্ত হচ্ছে না, সেই 14 থেকে 26 তাহলে জাস্ট রাজ্যের বর্ডারটা পেরোলে এই কেমো দিয়ে যাচ্ছে, আপনি যেটা বলছেন, যেটা মিন করতে চাইছেন, আমি সেই টার্ম বলছি না। তাহলে আপনাদের একের পর এক নেতা, আপনাদের পি চিদম্বরম থেকে শুরু করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ন্যাশনাল হেরাল্ড, তাদের বিরুদ্ধেও তো ন্যাশনাল যে জাতীয় তদন্তকারী সংস্থা, তারা দীর্ঘদিন ধরে এটা করছেন। তাহলে কি সব জায়গাতেই আপনার রোগী শেষ করার দাওয়াই? না না, আমি বলছি তো তারা কেসটাকে দোষী সাব্যস্ত করুক। কি বলছেন আপনি? এতদিন ধরে চলছে কেন? ন্যাশনাল হেরাল্ড কেস এতদিন ধরে চলছে কেন? আমি পি চিদম্বরমের কনভিকশন হয়েছে, তাহলে এই যে আপনি চাইছেন যে ন্যাশনাল হেরাল্ড কেসের দ্রুত তদন্তের অগ্রগতি হোক এবং যাদের নাম আছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কনভিকশন হয়ে যাক। আমরা পি চিদম্বরমের কনভিকশন হয়ে যাক। আমরা ভারতের বিচার বিভাগকে সম্মান করি, বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি, সংবিধানকে সম্মান করি। মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে আপনাদের যে অবস্থান, সেটা এই রাজ্যে হলে এক, এই রাজ্যের বাইরে গেলে না 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 না, হ্যাঁ তাই তো দেখছি না। আর নেক্সট প্রশ্ন কি করলেন বলুন? না এটাই করছি, নেক্সট প্রশ্নে যাইনি। আচ্ছা, না আপনি কি চাইছেন এটা থেকে সরে নেক্সট প্রশ্নে গেলে আপনার সিলেবাসে পড়ে? কখনো না, আমি তো বলছি আমাদের বিচার ব্যবস্থার পর পূর্ণ আস্থা আছে, সে ন্যাশনাল হেরাল্ড হোক আর অন্য বিষয় হোক। আমি একটু যেহেতু আমরা জানি যে এই আসনটা সেটা জনজাতি ভুক্ত মানুষ, তাদের জন্য সংরক্ষিত, এবং এখানে একটা বড় অংশের মানুষ তারা আদিবাসী বা জনজাতি সম্প্রদায় ভুক্ত। আমার এখানে দাঁড়িয়ে প্রশ্ন যে আসলে আদিবাসী জনজাতি সম্পন্ন মানুষ যারা একদম মূলবাসী মানুষ, তাদের কতটা ভোটের জন্য গুরুত্ব দেওয়া হয়, আর কতটা তাদের সার্বিক যে উন্নয়ন, তাদের সার্বিক যে ওয়েলফেয়ার,
সেটার ব্যাপারে কতটা উদ্যোগ নেওয়া হয় জগদীশ বাবু? এবং এর ডেফিনেটলি আমরা সাম্প্রতিককালে কিছু বিতর্কও দেখেছি, সেটা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তার প্রোটোকল বিতর্ক, যেখানে তিনি স্বয়ং ক্ষোভ উগরে দিয়েছিলেন, বলেছিলেন যে তিনি অসম্মানিত বোধ করেছেন, তাকে রিসিভ করা হয়নি ইত্যাদি। এরকম একাধিক ঘটনায় আমরা দেখেছি এরকম একটা বিতর্ক দানা বেঁধেছে। দিদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যখন উনি রাষ্ট্রপতি হয়েছেন, এ খবর আপনারও জানা, ওনাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে চন্দন দিয়ে ধুয়ে তাকে রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছিল। দিদি, এটা আদিবাসী কালচারের মধ্যে পড়ে না। যখন সংসদ ভবন উদ্বোধন হয় তখন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। কতটা সম্মান তারা দিয়েছেন বলুন? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য আন্দোলন করছেন, পথে বসে অবস্থান ধর্মঘট করছেন, তখন সেই রাষ্ট্রপতিকে পাঠানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবস্থানকে ভঙ্গ করার জন্য। এই কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য যা করেন এখনো প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল সেভাবে কিছু করে। আমি বিপ্লব বাবুর কাছে আসি। বিপ্লব বাবু, জগদীশ বাবু যেটা কথাটা বললেন সেটা আমি মানতে পারছি না, কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা আদিবাসীকে সম্মান দিতে জানে। আজকে দেশের প্রথম নাগরিক। আবার একাধিক ক্ষেত্রে দেখা গেছে, যেমন ধরা যাক বীরবাহা হাঁসদাকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য, তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আপনি এটাও তো দেখেছেন যে অখিলগিরি মাননীয় আপনাকে কাউন্টার করতে, তার আগেই তো বলছি অখিলগিরির, শুনুন আমি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকি, অখিলগিরির মন্তব্য নিয়ে যেমন ঝড় উঠেছে বিতর্কের, তেমনি শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়েও ঝড় উঠেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে 3টে রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী, তারা রাজ্য চালাচ্ছে। ঠিক আছে, আজকে পশ্চিমবাংলায় কোনো একজন আদিবাসীকে দেখছি না যে বড় কোনো দায়িত্বে আছে, হয় পশ্চিমাঞ্চল, না হয় বন, না হয় কিছু। কই শিক্ষায় কোনো আদিবাসীকে আনতে পারছে না, স্বাস্থ্যে কোনো আদিবাসীকে আনতে পারছে না। কেন? আদিবাসীদের মধ্যে কোনো যোগ্য লোক নেই? জঙ্গলমহলের আদিবাসী যারা বিধায়ক আছে, যারা সাংসদ আছে, তারা দ্রৌপদী মুর্মু যখন নির্বাচিত হলেন তখন তো ভোট দিলেন না। তাহলে উনি কি দ্রৌপদী মুর্মু আদিবাসী, মানে জঙ্গলমহলের বিধায়ক না আদিবাসী বিরোধী? কি প্রমাণ করতে চাইছে তৃণমূল? আজকে উত্তরবঙ্গের কিছু মায়েদের ডন্ডি কাটতে হয়েছে, আপনিও দেখেছেন, আপনার চ্যানেলও দেখিয়েছে, রায়গঞ্জে। তারা কি না বিজেপিতে জয়েন করেছিল, তৃণমূলে যাওয়ার জন্য শুদ্ধিকরণের জন্য তারাকে গঙ্গায় চান করে ডন্ডি কেটে যেতে হয়েছে পার্টি অফিসে জয়েন করার জন্য। আমাদের দলে আমরা আদিবাসীরাকে স্বাগত জানাই, যথা মর্যাদা দিয়ে। তারপর আমরা আবার দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নবজোয়ার করতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন এবং যারা এটা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। দেখুন, আজকে যদি বলতে যান, তা নবজোয়ার করতে এসে পুরুলিয়াতে কুর্মী সমাজেরাকে, ভাইয়েরাকে কি বক্তব্য দিয়ে গেছে সেটা আপনার চ্যানেলও দেখিয়েছে। আজকে কুর্মীরা এমনি এমনি বিরোধিতা করেনি। আজকে আপনারা ভাবছেন হয়তো যে কুর্মীরা বিজেপির ভোট ব্যাংক, সেটা না। কুর্মীরাকে বলেছে যে কুর্মীর ভোট আমার দরকার নেই, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। বিপ্লব বাবু আমি কুর্মী, জাতিতে কুর্মী, আমি কুর্মী। আমরা কুর্মী সম্প্রদায়েরই কোনো সময় আমরাই দাবি করি যে আমরা পুরুলিয়া বাঁকুড়ার যারা কুর্মী আছি তাদের ভোটেই যারা নির্বাচিত হন, তাদের ভোটেই নির্বাচিত হন। দাঁড়ান, এক মিনিট, শেষ হয়নি। তাহলে পুরুলিয়া বাঁকুড়ার এমপিরা যখন হারেন তৃণমূল কংগ্রেসের, তাহলে কুর্মীরা নিশ্চয়ই ভোট দেয়নি, এই কথাটাই নিশ্চয়ই প্রমাণিত হয়। আসবো একটা ছোট্ট ব্রেক, আমাকে এই কথাটা বলুন। ছোট্ট একটা সব ব্রেকের কুর্মীদের সঙ্গে যোগ করবেন, বিষয়টা ওই সব জায়গায় কুর্মীকে যোগ করবেন। দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান বান্দোয়ান থেকে সরাসরি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু সুশান্ত বাবুর কাছে আসবো। সুশান্ত বাবু, একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে এই আদিবাসী মানুষ, জনজাতিভুক্ত মানুষ, তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রটা, সেটাকে আপনি কিভাবে দেখেন? আদিবাসী জনজাতি এলাকা এখানে হচ্ছে ট্রাইবেল। আমার বিধানসভা এলাকাতে 52% হচ্ছে ট্রাইবেল। 15 বছরে যা আমরা দেখছি এখানে উন্নয়নের বিপরীত যে শব্দবন্ধনটা প্রয়োগ করা হয়, সেটাই আমরা জগদীশ বাবুর আমলে আমরা দেখছি। বামফ্রন্টের জমানায় যদি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা না থাকতো, তার সঙ্গে যদি হোস্টেল না থাকতো, আমার মতন আদিবাসী ঘরের ছেলে মেয়েরা অন্তত স্কুলের গণ্ডি পৌঁছাতে পারতো না। আমি একজন শিক্ষক হিসাবে আজকে বামফ্রন্টের জমানায় জন্মেছি, বামফ্রন্টের জমানায় তাদের তৈরি করা স্কুল ইউনিভার্সিটিতে পড়েছি,
তাদের তৈরি করে এসএসসি পরীক্ষা দিয়ে আমি আজকে একটা স্কুলে শিক্ষকতা করছি, এটা আমার খুব গর্বের বিষয়। শুধু আমি নয়, এই এলাকার আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ। আজকে হোস্টেল বন্ধ, জগদীশবাবু বলতে পারবেন আজকে এখানে এতগুলো হোস্টেল ছিল কোথায়? আজকে ড্রপ আউটের সংখ্যা কোথায়? শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে? সংক্ষেপে উত্তর এটা দিন, যাচ্ছে। জগদীশবাবু। আমি আরেকটা কথা বলে পিয়াদি, আমি ভুলে যাব। বিপ্লব একটু আগে বলছিল না, ইডি সিবিআই, আরে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার হতে পারে, লিভস অ্যান্ড বাউন্ডসের মালিক অভিষেক ব্যানার্জি, উনারও হচ্ছে ইডির চার্জশিটে নাম আছে। উনি কবে গ্রেপ্তার হবেন একটু বলতে পারবেন? এই প্রশ্নের উত্তর আপনাকে। জগদীশবাবু খুব আপনারা যখন সরকারে চালিয়েছেন তখন মানে পুলিশটা আপনারা কন্ট্রোলে ছিল, তো ওই জন্য আপনারা এখন বলছেন যে ইডি কবে না, না, গ্রেফতার করবে সেনাবাহিনী আপনাদের কন্ট্রোলে আছে। আমরা কিন্তু সেনাবাহিনী কন্ট্রোলে আছে, এটা বলে গেলে কোনোদিনই চলবে না, না। এটা আপনাদের CBI ভাওতাবাজি, আপনার ঠিক আছে? প্রধানমন্ত্রীর দপ্তরে, এটা আমার বললে ভুললে সরকার চলবে না। সবকা সাথ সবকা আপনি বিকাশে একটা বিশ্বস্ত। উত্তর দিন। আমার সরকার একটা সবকা উত্তর সাথ দিন। সবকা বিকাশে বিশ্বস্ত। আমার সরকার কোনো কন্ট্রোল করেনি, তাদের স্বশাসিত সংস্থা তারা নিজেরা কাজ নিজেদের মতো করে গতি টানছে। নিশ্চয় গ্রেপ্তার হবে, দুর্নীতির থেকে হলে আপোষ হবে না, এটা নিশ্চয়ই গ্রেপ্তার হবে। খুব সংক্ষেপে জগদীশবাবু, আমি এই হস্টেল বন্ধ ইত্যাদি নিয়ে খুব সংক্ষেপে আপনার উত্তর নেব। ওনারটা একবার বলেন, ইনি নিশ্চয়ই গ্রেপ্তার হবেন যখন বলছেন, তাহলে শুভেন্দুকে দিয়েই মনে হয় শুরু হবে গ্রেপ্তারিটা। তো ওটা নিশ্চয়ই উনি বলবেন, কারণ সারদা প্রসঙ্গ আপনি যখন আনছিলেন উনি বারবার সারদা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আসলে ওই নোটের বান্ডিল গামছাতে মুড়ে টেবিলের তলায় এখন ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন। ওটা নারদা, উনি ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন, ওটা উনি চাপা দিতেই চাইবেন। আমাদের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি বেরোয় না, এটা তৃণমূল নেতাদের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি আপনার ইডিআই। আজ 60 বছরের মুরাদ যদি 18 বছরের বান্ধবী থাকতে পারে, এটা তৃণমূল বলে সম্ভব, এটা বিজেপি বলে রাখি বিপ্লব বাবু, একটা প্রশ্ন, অর্জুন সিং এখন কোন দলে আছে ভাই? অর্জুন সিং কোন দলে আছে? ভাটপাড়ার অর্জুন সিং কোন দলে আছে? 26 সাল, 25 সালে কোন দলে ছিল? 24 সাল, 23 সালে একটু অর্জুন বলবেন। সিং এখন ভারতীয় জনতা পার্টিতে আছেন। তার আগে কোন দলে ছিল ভাই? তার আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন। ঠিক। আমাদের বান্ধবানের এখানের একজন জেলা পরিষদের মেম্বার আছেন, মাননীয়, শ্রদ্ধা করে বলছি, বলুন উনি এখন কোন দলে আছেন? জগদীশ বাবু আপনি বলতে পারবেন? আমাদের এখানে যাতায়াতের রাস্তাটা খুব ক্লিয়ার, সারা পশ্চিম বাংলার মানুষ জেনে ফেলেছে। দাদা, তৃণমূল আর আপনারা বিজেপি ডায়মন্ড হারবারে লড়াই দিয়েছিলেন যাকে দিয়ে, সেই লোকটাকে তো বিক্রি করে দিলেন। 26 সালে আজকে ডায়মন্ড হারবারে যারা অভিষেকের বিরুদ্ধে জবাব দিবে, মানুষ বুঝেছে, মানুষ জেনেছে। আর কোথায় গেল? আজ আপনাদের খগেন মুর্মু থেকে শঙ্কর ঘোষ থেকে আপনারা খাতা খুলতে এই নির্বাচনে পারবেন না পশ্চিমবাংলায়। আমরা লিখে দিতে পারি, আপনারা শূন্য, আপনাদের রাজনীতির জায়গায় শূন্য, শূন্য, জেল যাওয়াতেও শূন্য, চুরি করতেও শূন্য, আদানিদের টাকা খাওয়াতেও শূন্য, ভোট দিয়ে আমাদের টাকা খাওয়াতেও শূন্য, আপনাদের সব কিছুতে শূন্য, সব কিছুতে শূন্য। সেই ভোট নষ্ট করে এটা মনে রাখবেন। আপনারা যখন লড়াই করে দিয়ে পারবেন না, আপনারা জনগণকে সুরক্ষা দিতে পারবেন না, আপনারা ময়দান খালি করে দেন। এক সেকেন্ড, এবার শীতেন বাবুর কাছে আসে। শীতেন বাবু, এই আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষ, তাদের সার্বিক উন্নয়ন কোথায় দাঁড়িয়ে রয়েছে, আদৌ হয়েছে? আমাদের এই পুরুলিয়া জেলা তথা বান্দোয়ান বিধানসভায় 52% এসটি আছে। উন্নয়ন, এই আমরা যারা সামনের সারিতে বসে আছে তারাকে জিজ্ঞাসা করলেও বোঝা যাবে। এখন বাস্তব কথা হচ্ছে হোস্টেল একেবারে বন্ধ হয়ে গেছে। এসটি এসসি হোস্টেল যেটা ফ্রি অফ কস্ট, একেবারে আমাদের ছেলেমেয়েরা প্রথম ফার্স্ট লার্নার এডুকেশন যারা হোস্টেলে থেকে থেকে পড়াশোনা করতো, ডিগ্রি অর্জন করতো, পরীক্ষা দিয়ে চাকরি পেত, এই সুযোগটা থেকে কিন্তু একেবারে বঞ্চিত হয়ে গেছে। এটা সম্পূর্ণ টোটালি একদম টোটালি ব্রেক হয়ে গেছে। এটা সত্যি একটা দুঃখের বিষয়। আমাদের আদিবাসীদের এই যে মূল স্রোতে আসা, শিক্ষা একটা বড় জিনিস, শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা অস্বীকার করার কোনো আমি জায়গা নেই। সব শেষে সবার কাছে জাস্ট যাব, তাদের লক্ষ্য কি। প্রথমত হচ্ছে জগদীশ বাবু, আপনারা যদি আমি দেখি যে 2021-এ 18,831 ভোটে জিতেছিলেন রাজীব লোচন সোরেন, 1,13,337টা ভোট পেয়েছিলেন। আপনারা পারবেন আপনাদের আসন ধরে রাখতে? ব্যবধানটা কত হবে এটাই এখন দেখার। ব্যবধানটা অন্তত 21-এর নির্বাচন থেকে অনেক বেশি হবে, এটা আপনাকে বলে রাখলাম। আচ্ছা, বিপ্লব বাবু 2019-এ
বিজেপি এখানে লিড ছিল, 3000 ভোটের লিড ছিল, যেটা পরবর্তীকালে আপনারা ধরে রাখতে পারেনি 2021-এ। দেখুন, এতদিনকে মানুষকে এই তৃণমূল সরকার বিভিন্ন ললিপপ খাইয়েছে। আপনি বান্দোয়ানে যদি এই চকবাজারে যান, তার নিচেও একটা চপ শিল্পর দোকান আছে, বেশি তো যেতে হবে না। উনি কিন্তু শিক্ষিত, MA BEd ছেলে। তো সেই ললিপপটা খেতে খেতে না মানুষের সুগার হয়ে গেছে। আর এই সুগারের বছরে 2 কোটি চাকরি হয়েছে। একমাত্র সুগারের ট্রিটমেন্ট দিতে পারে ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, আমি সুশান্ত বাবুর কাছে আসি। বিপ্লব বাবু আসি, সুশান্ত বাবু। নিশ্চয় হয়েছে, আপনাদের মতো চিরকুটে চাকরি হয়নি। যতগুলো চাকরি হয়েছে পরিষ্কার ভাবে হয়েছে। আপনাদের চিরকুটে হয়েছে, ওনাদের কোটে বিচার চলছে। দুটোই একই। ঠিক আছে, পরলক্ষ টাকাটা মনে হয় আপনি পেয়ে গেছেন। 14 সালে মোদিজি বলেছিলেন প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেবে, আপনি পেয়ে গেছেন। আপনারা পটি দিয়ে চালিয়েছেন আর ওনারা তারপর রিপেয়ারিং ডবল ইঞ্জিন সরকার চলছে, আদিবাসীদের উপর বুলডোজার চলছে। বিহারে ভোটার আগে 10,000, ভোটার আগে 10,000, এখন হচ্ছে বুলডোজার। বিহারের মানুষ ডেভেলপমেন্টের জন্য পুরুলিয়া ঝাড়গ্রাম রেলপথ আমরা স্যাংশন করিয়েছি। পুরুলিয়া ঝাড়গ্রাম রেলপথ স্যাংশন করিয়েছি। এই বান্দোয়ানে কবে হবে ভাই? কবে হবে? কবে হবে? থামতে বললে থামতে হবে। এটা কিন্তু কোনো এটা খুব ডিসেন্ট একটা বিষয় হচ্ছে না। প্লিজ, থামতে বললে থামতে হবে। আমার সময় সংক্ষিপ্ত। আপনাদের বামেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে জোট এবার নেই, ভোট পার্সেন্টেজ ধরে রাখতে পারবেন? ভোট ধরে রাখা তো দূরের কথা। দূরের কথা মানে ভোট ধরে রাখতেই পারবেন না? না 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 না, আমাকে বলতে দিন উত্তরটা। এই দুটো দলের যা কিছু লোকচুরি খেলাধুলা সমস্ত মানুষ বুঝেছে। আমাদের যা ভোট ছিল তার দ্বিগুণ করতে পারবো আমরা, দ্বিগুণ করতে পারবো। শীতেন মান্ডি, কি লক্ষ্য নিয়ে ভোটে যাচ্ছেন? এখন বান্দোয়ান বিধানসভার টোটাল ভোটার তো আর বাড়া কমা হবে না, আর সেই ভোটারদের মধ্যেই তারা নির্ণায়ক ভূমিকা পালন করবে আগামী 23 তারিখে। আগামী 23 তারিখে আমরা 2011 সালে জোট ছিলাম তৃণমূল কংগ্রেসের সাথে, তারপরে 16তে টিকিট আমাদের অ্যালায়েন্স ছিল বামফ্রন্টে, 21-এও 26-এও। আমি এটা জোর গলায় বলতে পারি 4 মে শীতেন মান্ডির এগেনস্টে চমকপ্রদ ফল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে। আমাদের সময় একদম শেষ, সেখানেই শেষ করতে হবে। বান্দোয়ান থেকে ভোটের ক্যারাভান এতক্ষণ দেখছিলেন। বান্দোয়ানের মানুষ কি রায় দেন সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।